প্রিয় দর্শক শ্রোতা, আ আমি গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক ইউরোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই শ্রমিকের চাওয়া পাওয়া, গণতান্ত্রিক বাংলাদেশের শ্রমিকের চাওয়া পাওয়া এই কথোপকথনে, এই আলোচনায় আপনাদেরকে সবাইকে আমি অ্যা অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য। আজকে আপনারা জানেন যে বাংলাদেশে গত জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরিণতিতে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী একটা শাসন যে চেপে বসেছিল গত ১৫-১৬ বছর যাবৎ, সেই ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। শেখ হাসিনার জবরদস্তিমূলক ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর মধ্যে একটা গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার এক যে জাগরণ ঘটেছে, সেই গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা জাগরণের মধ্যে আছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা। আপনারা জানেন এই আন্দোলনে বাংলাদেশে সহস্রাধিক মানুষ শহীদি আত্মদান করেছেন। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বহু মানুষ নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। শত সহস্র মানুষের নির্যাতন। বাংলাদেশের মানুষের সাথে, সাথে আমরা প্রবাসে যে সমস্ত বাংলাদেশী জনগোষ্ঠী সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে আছি। আমরাও এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছি। প্রত্যক্ষভাবে এখানে বিভিন্ন রকম সমাবেশ সংগঠিত করে, এবং আপনারা জানেন যে অ্যা এম মধ্যপ্রাচ্যে বহু শ্রমিকেরা এই আন্দোলন করার মধ্য দিয়ে জেলেও গিয়েছিল। আমরা এখানে দূতাবাসগুলিতে বিক্ষোভ করেছি, বাংলাদেশের দূতাবাসগুলিতে। আবার বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের প্রবাসী অ্যাক্টিভিস্টরা বিভিন্নভাবে সক্রিয় ছিল। ফলে এই প্রবাসী যে অ্যাক্টিভিজমটা গড়ে ওঠে এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, তার পরিণতিতেই আমরা এখানে একটা তাকে একটা সাংগঠনিক রূপ দিয়ে যাতে আমরাও সক্রিয়ভাবে এই গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা বাংলাদেশে করার, রূপায়িত করার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা ভূমিকা রাখতে পারি। তার জন্য আমরা এখানে ইউরোপে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক, ইউরোপ চ্যাপ্টার নামে একটা নেটওয়ার্ক গড়ে তুলছি। ইউরোপের বিভিন্ন শহরে অ্যাক্টিভিস্টদেরকে আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে এনে আমরা বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক ইস্যুতে আমরা আমাদের ভয়েসটা রেইজ করার জন্য এবং এই বিষয়গুলিতে কথোপকথনে অংশ নেওয়ার জন্য আমরা সক্রিয়ভাবে এগিয়ে আসতে চাই। তো আমরা অনেকগুলি বিষয় নিয়ে, যেমন আমরা শ্রমিকদের বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। এরপরে আমরা সংবিধান নিয়ে, বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে, নারী অধিকার নিয়ে, আমাদের সংখ্যালঘু জাতিসত্তাগুলির অধিকার নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বহু রকম আলোচনার মধ্যে আমরা ধারাবাহিকভাবে আমরা যাব। তো আজকে আপনারা জানেন যে বাংলাদেশে মানে নানা প্রান্তে শ্রমজীবী মানুষ, যেই শ্রমজীবী মানুষ গত ১৫টা বছর এই ফ্যাসিবাদী শাসনের যাতাকলে পিষ্ট ছিল, সেই শ্রমজীবী মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে এসেছে। এই শ্রমিকদের দাবি দেওয়াগুলি, শ্রমিকদের চাওয়া পাওয়াগুলি কি? সে সম্পর্কে বাংলাদেশে কয়েকজন বিশিষ্ট সংগঠক বা ব্যক্তিত্ব যারা এ বিষয়ে আমাদেরকে আলোকিত করতে পারেন, এই বিষয়ে আমাদের সাথে আমাদেরকে একটা ধারণা দিতে পারেন যে জনগণের এই গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষাগুলিকে আমরা কিভাবে বাস্তবে রূপ দিতে পারবো, তার স্বরূপগুলি কি, সে সম্পর্কে আমরা জানতে চাইবো। ফলে আমাদের সাথে আজকে এই আলোচনায় যোগ দিচ্ছেন অধ্যাপক আনু মোহাম্মদ। অধ্যাপক আনু মোহাম্মদকে আপনারা সবাই জানেন। তিনি বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার কমিটি নামে একটা সংগঠন গড়ে উঠেছে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, সেই কমিটির সদস্য দায়িত্ব পালন করছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ছিলেন অর্থনীতি বিভাগে। আমরা অধ্যাপক আনু মোহাম্মদকে ধন্যবাদ জানাই আমাদের আজকে এখানে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনি জানেন যে তিনি গবেষণা পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপি। তো আমি ডক্টর মোয়াজ্জেমকেও অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই আলোচনার শুরুতেই
আমাদের সাথে আরো একজনের জন্য আমরা অপেক্ষা করছি। তিনি মানে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে প্রত্যক্ষ একজন সংগঠক, নেতৃস্থানীয় সংগঠক তাসলিমা আক্তার। আ উনি আমাদের সাথে যুক্ত হলে উনাকেও আমরা পাবো। আশা করছি কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সাথে যুক্ত হবেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির প্রেসিডেন্ট, সভাপ্রধান। তো এই ৩ জনকে নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। তো যেহেতু আমরা আলোচনা শুরু করছি এই মুহূর্তেই তাসলিমা আক্তারের অনুপস্থিতিতেই, আমি ১ম এই আমার প্রশ্নটা নিয়ে যাব ডক্টর মোয়াজ্জেমের কাছে। ডক্টর মোয়াজ্জেম, আপনি জানেন যে আমরা বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্বে আসে, তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে, আপনার রিক্সা শ্রমিকদের মধ্যে, ট্যানারি শ্রমিকদের মধ্যে, ঔষধ কারখানা শ্রমিকদের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন দেখতে পাচ্ছি। এবং এই আন্দোলনের মধ্যে যেটা প্রধানত বেরিয়ে আসছে, যেই তাদের যে মূল ইস্যুটা আসছে, যে সেটা হচ্ছে তাদের ন্যূনতম মজুরির দাবিটা আসছে। এখন আপনার কাছে আমরা জানতে চাইবো যে এই ন্যূনতম মজুরি নিয়ে আপনারাও অতীতে যখন ন্যূনতম মজুরি নিয়ে বাংলাদেশের শ্রমিকদের আন্দোলন ছিল, দাবি দেওয়া ছিল, আপনাদেরও বিভিন্ন রকম পজিশন ছিল। এমনকি গত ২৩ সালেও যখন এই ন্যূনতম মজুরি নিয়ে কথাবার্তা আলোচনা সামনে আসে, তখন আপনাদের দিক থেকে আপনারা বলেছিলেন যে মালিকেরা যা বলছে এটা যথেষ্ট না, শ্রমিকদের যে ন্যূনতম মজুরি আকাঙ্ক্ষার জন্য এটা যথেষ্ট না। আমি আপনার কাছে একটু এই প্রেক্ষাপটে জানতে চাইবো, এই ন্যূনতম মজুরি নিয়ে এই যে শ্রমিকদের যে প্রত্যাশা এবং বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায় যে এটা মীমাংসা কিভাবে আপনারা দেখছেন? এবারে আপনাদের অভিমতটা কি? প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে গণতান্ত্রিক নেটওয়ার্ককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, পূর্ববর্তী সরকারের পরে যখন নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তখন বিভিন্নভাবেই সমাজের ভিতরে একটা বড় রকমের প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই প্রত্যাশার জায়গা থেকেই বিভিন্ন গোষ্ঠী তারা তাদের বিষয়গুলোকে ইস্যু হিসেবে সামনে নিয়ে এসছে এবং সেই জায়গা থেকে আমি চিন্তা করলে শ্রমিকদের পক্ষ থেকে তাদের যে সমস্ত প্রত্যাশা বা দাবি, এটা আসাটা মোটেই অযৌক্তিক কোনো বিষয় না। এমনকি আমরা এটা দেখেছি যে বিভিন্ন পক্ষের এই সমস্ত দাবি যৌক্তিক অযৌক্তিক যাই হোক, আমরা দেখেছি যে অনেকগুলোই সরকার দ্রুততর সময় কিছু একটা মেটানোরও চেষ্টা করেছে, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বা বিভিন্ন বাহিনীর কিছু নিয়োগ পুনর্নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দাবি মেটানো হয়েছে। সেই প্রেক্ষাপটেই আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, শ্রমিকরা যে বঞ্চনার শিকার ছিলেন এতদিন পর্যন্ত, সেই বিষয়গুলো তারা যৌক্তিকভাবেই নিয়ে এসছেন এবং সেই বিষয়গুলো শ্রমিকরা সামনে নিয়ে এসছেন। এই সমস্ত দাবিগুলোর ভিতরে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে ন্যূনতম মজুরি তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এসছে, কিন্তু এর সাথে সাথে যে জিনিসটা খুব দ্রুততর সময় যেটা বড়ভাবে এসছে, সেটা হলো যে শ্রমিকরা বিগত নভেম্বর ২০২৩ সালে নতুন যে একটি মজুরি কাঠামো ঠিক হয়েছিল, সেই কাঠামোতে তাদের যে পাওনাদি সেটিও কিন্তু বাকি রাখা হচ্ছিল দীর্ঘদিন যাবত, এবং সেটির ব্যাপারে যে তারা জানাবে, প্রতিবাদ করবে, সেই সুযোগটিও কিন্তু তারা পায়নি। ফলে এখন যখন একটা গণতান্ত্রিক পরিবেশ এসছে এবং এখন যখন শিল্প পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে আর ব্যবহার করা হচ্ছে না, অথবা এখন যখন বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বা গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না শ্রমিকদের পিছনে, তখন তারা তাদের একেবারে আইনগতভাবে তাদের যে মজুরি প্রাপ্তি, অর্থাৎ তাদের যে পাওনাদি বাকি রয়েছে, সেগুলোই তারা সেইগুলোই তারা আসলে নিয়ে এসছেন এবং সেই দাবিগুলোই কিন্তু এখনো কিন্তু মেটানো যায়নি। তবে আসার কথা হলো, গত সপ্তাহে 18 দফা ব্যাপারে একটি চুক্তি না, একটি যৌথ ঘোষণা স্বাক্ষর হয়েছে এবং সেই ঘোষণার আলোকে মানে শ্রমিকদের যে বিভিন্ন রকমের পাওনাদি বাকি রয়েছে সেই জিনিসগুলোর দিকে তারা নজর দেবেন এবং এগুলো মিটিয়ে ফেলবেন অক্টোবরের 7 তারিখের ভিতরে। অন্তত যেগুলো বাকি পাওনাদি রয়েছে সেটি তারা মিটিয়ে ফেলবেন।
এর বাইরে আপনি দেখবেন যে তাদের অ্যাটেন্ডেন্স বোনাস নিয়ে, নাইট অ্যালাউন্স নিয়ে এবং ম্যাটারনিটি ছুটি নিয়ে এই ধরনের বিভিন্ন রকমের তাদের যৌক্তিক লিগ্যালি যে সমস্ত দাবি সেগুলো কিন্তু তারা নিয়ে এসছে, যেগুলো আসলে এতদিন তারা জানাতেও পারেনি এই সমস্ত বিষয়গুলো, যেটা তারা এই সময়কালে তারা তুলে ধরেছেন। তো কিন্তু এখনো দেখবেন যে আপনি অসন্তোষ কিন্তু রয়ে গিয়েছে, কেননা যৌথ অঙ্গীকার একটা জিনিস আর বাস্তবায়ন আর একটা জিনিস। এখনো দেখা যাচ্ছে যে কারখানা মালিকদের ভিতরে গড়িমসি রয়েছে, বিভিন্ন কারখানা মালিক সেগুলো বাস্তবায়ন করছেন না বা পিছিয়ে যাচ্ছেন বা এড়িয়ে যেতে চাচ্ছেন, সেটি কিন্তু একটা বড় সমস্যা। এবং এগুলো থাকলে কিন্তু অসন্তোষগুলো কিন্তু থেকে যাবে, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক যেটি হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক, সেটা হলো যে এবারের যে মজুরি কাঠামো 2023 নভেম্বরে করা হয়েছিল, তাতে শ্রমিকদের গ্রেড কমিয়ে দেওয়া হয়েছে, 7টি থেকে 5টি করা হয়েছে, শ্রমিকদেরই একটা চাওয়া ছিল সেটি। এখন এই যে গ্রেড কমিয়ে দেওয়ার ফলে আপনিও বুঝবেন, সকলেই বুঝবেন যে গ্রেড কমিয়ে দেওয়ার ফলে অনেকেই কিন্তু এই ধরনের গ্রেড সংকোচনের ফলে কেউ কেউ সাফারার হন, আবার কেউ কেউ বেনিফিটেড হন। এখন আমার ধারণা এই গ্রেড কমিয়ে দেওয়ার কারণে শ্রমিকদের কেউ কেউ বঞ্চিত হচ্ছেন, এবং প্রপার গাইডলাইন না থাকার কারণে এটিকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এবং শ্রমিকদেরকে উপযুক্তভাবে গ্রেড অ্যাডজাস্টমেন্টটি করা হয়নি বা হচ্ছে না, এবং সে কারণেই তাদের পাওনাদির জায়গাগুলোতে এই দ্বৈততা বা অসামঞ্জস্য রয়ে গিয়েছে বলে তারা এই বিষয়গুলোকে তারা সামনে নিয়ে এসছে। সুতরাং এই বিষয়গুলোকে অনতিবিলম্বে মানে পরিপালন ছাড়া এই অসন্তোষগুলো চলে যাবে বলে মনে হয় না। আর একটি ইতিবাচক ঘটনা আমি বলবো যে এই শ্রমিক অসন্তোষটা যদিও কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, তাও এই অসন্তোষ দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার না করা, সেনাবাহিনী যদিও রয়েছে কিন্তু তারপরেও সেনাবাহিনী যথেষ্ট চুপচাপ ভাবেই রয়েছে, সেই অর্থে কোনো ধরনের দমন নিপীড়নমূলক ব্যবস্থা নিচ্ছে না, এটিও আমার কাছে মনে হয় যে এক ধরনের শ্রমিকদের সাথে এক ধরনের নেগোশিয়েট করবার একটা মানসিকতা তৈরি করেছে, অন্তত আলাপ আলোচনা করার একটা মানসিকতা তৈরি করেছে, যেটা আমরা এই সময়কালে দেখছি। তবে বড় যে বিষয়টি আপনি নিয়ে এসছেন, যেটা আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেটা হলো ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন বা রিভিশন। যেটি দেখুন, এটি ঐতিহাসিকভাবেই যেটি হয়েছে যে শ্রমিকদের জন্য যতটুকু প্রয়োজন সেটি শ্রমিকরা কখনোই পাননি, এবং 2006 পরবর্তী সময়কালে যদিও নিয়মিত ভিত্তিতে মজুরি দেয়া হয়েছে প্রতি 5 বছর পর পর, কিন্তু যা তাদের দরকার ছিল সেটি কখনোই আসলে তারা তাদের চাহিদা মতো চেয়েও পাননি। যেমন সর্বশেষ 2023 নভেম্বরে যেটি করা হয়েছিল, সেখানে শ্রমিক পক্ষ থেকে প্রত্যাশা ছিল 25,000 টাকা, শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে তাদের দাবি ছিল এটি 22,000 টাকা, সিপিডির পক্ষ থেকে আমরা আমাদের হিসেব মতো আমরা 17,500 টাকার কথা বলেছিলাম আমাদের হিসেব মতো, কিন্তু এর কোনোটির ধারে কাছে না গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে তাদের 12,500 টাকা, অর্থাৎ শ্রমিকদের যা চাওয়া তার মাত্র অর্ধেকে গিয়ে সেটি শেষ পর্যন্ত সেট হয়েছিল। ফলে এটা বোঝাই যায় যে শ্রমিকদের যা ন্যূনতম প্রয়োজন, সেই ন্যূনতম প্রয়োজনের ধারে কাছেও আসলে মজুরি নির্ধারিত হয়নি। এমনকি তার পরবর্তী সময়কালে আপনি দেখেছেন অব্যাহতভাবে উচ্চ মূল্যস্ফীতি থাকা, এটি এখন যেভাবে চলে গিয়েছে তাতে আসলে শ্রমিকদের জন্য টিকে থাকাটা আরো কষ্টকর হয়ে গিয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে যে অঙ্গীকারটি গত সপ্তাহে মালিক পক্ষ করেছেন যে তারা ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নের কাজটি শুরু করবেন, আমাদের কাছে মনে হয় যে এটি একটি যৌক্তিক বিষয়, যেটিকে অনতিবিলম্বে গুরুত্ব দিয়ে নতুন করে ন্যূনতম মজুরির আলাপ আলোচনা শুরু করবার সুযোগ রয়েছে। ডক্টর মোয়াজ্জেম, আমি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব খোলামেলা বলেছেন বিষয়গুলি, কিন্তু আপনাকে যদি আমি মানে একটু প্রশ্ন করি এই আপনার আলোচনার অংশ হিসেবে, তো আপনি নিজেই বলছেন যে শ্রমিকদের যে দাবি ছিল এবং বাস্তবে যে নিম্নতম মজুরি এই নভেম্বরে 2023 সালে নির্ধারণ করা হয়, সেটা তারা নির্ধারণ করে হচ্ছে আপনার 12,500 টাকা। তো আপনি আপনাদের হিসাব অনুসারে আপনারা তখন বলেছিলেন যে এটা 17,000 হওয়া উচিত, 17,000 সামথিং হওয়া উচিত। ওকে, তো আপনি আপনার বক্তব্যের মধ্যে আপনি এনেছেন যে বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয়ভার সেই 2023 সাল থেকে এখন পর্যন্ত যে হারে বৃদ্ধি পেয়েছে,
এখন যেহেতু এই সুযোগ এসেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আবার পুনর্মূল্যায়ন করা হবে, 6 মাসের মধ্যে করা হবে, এটা 3 জন 3 জন করে কমিটি করা হয়েছে, এটা বলা হচ্ছে। তো আমি আপনার কাছ থেকে এই মতামতটা জানতে চাইবো, যে এই মতামতটা আমরা এখন নির্মাণ করতে পারি, যে কত মজুরি আপনি ন্যায়সঙ্গত মনে করেন এখন, এবং কিসের ভিত্তিতে আপনি এই প্যারামিটার দিয়ে আপনি এটা নির্ধারণ করেন যে এখন যদি বলা হয় এখনকার বাজারে শ্রমিকের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, আপনার অভিমত কি হবে? প্রথম যে বিষয়টি দেখবেন যে শ্রমিকদের যে চাওয়ার বিষয়টি, তার সঙ্গে আমাদের যে হিসেবের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে। আমরা মূলত আইএলওর একটি মেথড রয়েছে, অ্যাঙ্কার মেথড বলা হয়, সেরকম একটি মেথড ব্যবহার করে একটি পরিবারের সদস্য সংখ্যা, তাদের ভিতরে যতজন কিনা পরিবারের কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে বিবেচনা করা, এবং তাদের খাদ্য, ফুড এবং নন ফুড কস্ট যেগুলো রয়েছে সেটাকে বিবেচনা করা, এবং একই সাথে তাদের জন্য একটা সেভিংস কনসিডার করা। এই কয়েকটি সূচককে ব্যবহার করে আমরা হিসেবটি করেছি। আমরা এই হিসেবটি বিগত 2010 সাল থেকেই ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আমরা 10-এ করেছি, 13-তে করেছি, 18-তে করেছি, এবার 2023-এ করেছি। তো সেই সময় আমরা যখন প্রস্তাবটি দিয়েছিলাম তখনও শ্রমিক পক্ষ থেকে কিছুটা আমাদের এই প্রস্তাবের তাদের দিক থেকে একটু মনক্ষুণ্ণতা ছিল, যে তারা আরো বেশি প্রত্যাশা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা তুলনামূলকভাবে আরো কিছুটা তাদের প্রত্যাশার তুলনায় আমাদের নিচে ছিল। আমাদের হিসেবের ক্ষেত্রে আমাদের যে বিবেচনাগুলো নিয়েছিলাম এবং যেটা আমরা দেখতে পেয়েছি, যে শ্রমিকদের পরিবারগুলোতে এখন শুধুমাত্র আপনি দেখবেন যে মজুরি কাঠামোর ভিতরে যে ইন্ডিকেটর গুলো রয়েছে তার ভিতরে রয়েছে হলো মূল মজুরি, বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা বা চিকিৎসা ভাতা, যোগাযোগ ভাতা এবং খাদ্য ভাতা। এই হচ্ছে শ্রমিকদের মজুরির কাঠামো। আমাদের হিসেবে আমরা যেটা দেখেছি যে শ্রমিকদের এই কাঠামোতে মজুরি দেবার ক্ষেত্রে একটা পরিবর্তন দরকার, এবং শ্রমিকদের অব্যাহতভাবে নতুন নতুন যে সমস্ত চাহিদা তৈরি হচ্ছে, বিশেষ করে প্রত্যেক পরিবারেই শিক্ষার জন্য একটা বড় পরিমাণে ব্যয় করতে হয় শ্রমিকদের। সুতরাং আমাদের একটা প্রস্তাবনা ছিল যে শ্রমিকদের জন্য একটা শিক্ষা ভাতার সুযোগ রাখা পরিবারগুলোতে, এটা একটা জরুরি জিনিস যেটা একেবারেই নেই। দ্বিতীয়ত, তারা যে খাদ্য ভাতা পায় তার থেকে অনেক গুণ বেশি পরিমাণে তাদের আসলে খাবার পিছনে খরচ হয়, যেটা কোনোভাবেই এখানে কনসিডার হয় না। তৃতীয়ত হলো তাদের যোগাযোগ ভাতা যেটি দেয়া হয়, সেই যোগাযোগের সাথে এখন তাদের অনেক বেশি বিভিন্ন রকমের অন্যান্য, মানে একটা তো হচ্ছে পরিবহন ভাতা আর একটা হচ্ছে যোগাযোগ। তো এখন পরিবহনের সাথে তাদের এই যে মোবাইল বিল, এটা অনেক বড় তাদের একটা খরচ, এবং কি এন্টারটেইনমেন্টের পিছনেও তাদের এই যে বাসাতে ডিশের লাইন আছে বা তারা পরিবারের নিয়ে কিছুটা রিক্রিয়েশন করেন, এইগুলোর পিছনে কিন্তু কোনো ধরনের হিসেবের কোনো স্ট্রাকচার এগুলো নেই, এই কম্পোনেন্ট গুলো নেই। এই যে একটা দুর্বল একটা কাঠামোকে ব্যবহার করে মজুরি দেয়া হচ্ছে, আমরা এই কাঠামোটির পরিবর্তন চেয়েছিলাম, শুধুই পরিমাণ না, আমরা এর কাঠামোটিরও আসলে পরিবর্তন চেয়েছি। তো এখন পর্যন্ত আমরা কাঠামোতে বড় পরিবর্তন এখনো দেখতে পাইনি। তো সেই পরিবর্তনগুলো দরকার আছে এক। আর আপনি এখনকার বিচারে যদি করতে বলেন আমাকে, তাহলে আবার নতুন করে আবার ডেস্কে ফিরতে হবে। তবে এতটুকু তো অবশ্যই বলা যায় যে আমরা নভেম্বর 2023-এ যা বলেছি তা এখন আরো 1 বছর চলে গেছে, এবং নতুন আর একটা মজুরি কাঠামো আসতে আরো যদি 6 মাস চলে যায়, তাহলে এই 1.5 বছর পরে নিশ্চয়ই তার থেকে অনেক বেশি হবে, এটা বলাই বাহুল্য। ধন্যবাদ আপনাকে। আমাদের বেশ আমি দেখছি আমাদের মধ্যে তাসলিমা আক্তার এসে পৌঁছেছেন। আমি তাসলিমা আক্তার, কি আপনি ভিডিও অন করছেন নাকি? আপনাকে আমি দেখতে পাচ্ছি না। ও, এই তাসলিমা আক্তার। তো আমি তাসলিমা আক্তারকে ইন্ট্রোডিউস করি। তাসলিমা আক্তার, আপনারা জানেন যে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন প্রত্যক্ষ সংগঠক, গার্মেন্টস ফেডারেশনে তাসলিমা আক্তার প্রত্যক্ষভাবে একটা শ্রমিক সংগঠনের প্রধান। তো তাসলিমা আক্তার, আপনার কাছে আমি প্রথমে আলোচনায় আসব। গণসংহতি শ্রমিক আন্দোলন বোধহয় আপনার সংগঠনের নাম, আমি যদি ভুল না করে থাকি। গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, হ্যাঁ, দুঃখিত, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার। তাসলিমা আক্তার, আপনার সাথেই আমি প্রথম আলোচনাটা
যেতে চাই যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক বিক্ষোভ হচ্ছে। আপনারা কিছুদিন আগে বর্তমান সরকার উপদেষ্টাদের সাথে, মালিক পক্ষের সাথে আপনারা বসেছিলেন, আলোচনা করেছিলেন। কিন্তু আপনি বাংলাদেশের শিল্প অঞ্চলের পরিস্থিতিটা যদি একটু আমাদের সামনে প্রথমে তুলে ধরেন, কারণ আমরা গতকালকেও পত্রিকায় দেখছি যে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অর্ধ দিবস কাজ, পরে সেখানে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমরা আজকেও পত্রিকায় দেখছি যে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ রোডে শ্রমিকরা বিক্ষোভ করছে, গাজীপুর শিল্প অঞ্চলে বিক্ষোভ হচ্ছে। তো আপনি যদি একটু সাধারণভাবে প্রথমে বর্তমানে শিল্প অঞ্চলের পরিস্থিতি একটু তুলে ধরেন, কারণ গত আগস্টের পর থেকে সমস্ত ক্ষেত্রেই শ্রমিকদের মধ্যে বিক্ষোভ আন্দোলন হচ্ছে। তো আপনি যদি একজন শ্রমিক আন্দোলনের প্রত্যক্ষ সংগঠক হিসেবে প্রথমে যদি আমাদেরকে একটু ধারণা দেন বাংলাদেশের বর্তমান শিল্প অঞ্চলে শ্রমিকদের এই বিক্ষোভগুলির কারণ কি, তারা কি বলতে চাইছে? জি, ধন্যবাদ মোস্তফা ভাই। আমি আসলে এই পরিস্থিতিটা যেটা জানতে চাচ্ছেন যে শ্রমিক অঞ্চলের পরিস্থিতি, সেটা বলার আগে আমি একটু ৫ই আগস্টের পূর্ববর্তী সময়টাকে একটু যোগ করতে চাই। কারণ ইতিমধ্যে মোয়াজ্জেম ভাই বলেছেন, উনার সাথে আমি একমত যে আসলে আ গত ১৫ বছর যেই ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম, সেখানে একজন মধ্যবিত্ত, একজন পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, অর্থনীতিবিদ প্রত্যেকেরই কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতাটা ছিল না। আমরা আমাদের কথা বলতে পারিনি। আমাদের কথা বলতে গেলেই আমাদের আ জানের ভয় বা প্রাণের ভয় বা কাজ হারানোর ভয় এটা ছিল। ফলে এই পরিস্থিতিটা শ্রমিকের জন্য যে আরো ভয়াবহ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমরা দেখেছি যে শ্রমিকরা যখনই তাদের কোনো দাবি-দাওয়া নিয়ে কথা বলেছে, তাদের ব্ল্যাক লিস্টিং হতে হয়েছে, কখনো তারা মামলার শিকার হয়েছেন, কখনো তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে, যেটা গত মজুরি আন্দোলনে আমরা দেখেছি। তো শ্রমিকদের সবচেয়ে বড় ভয়টা, জানের ভয় তো ছিলই, কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল কাজে হারাবার ভয়। সে কারণে কিন্তু শ্রমিকরা দেখা গেছে যে একেবারে দেয়ালে পিঠ ঠেকলেই তারা প্রতিবাদ করছে, যেটা মজুরি আন্দোলনের সময় আমরা দেখেছি। কিন্তু ১৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের কাছে যেটা মনে হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা শুনছি যে হাজারো ছাত্র জনতার প্রাণহানি হয়েছে। তাদের প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। কিন্তু এই ছাত্র জনতার মাঝে শ্রমিকের কথাও আমরা শুনি, এবং আমরা গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে একটা আ অনুসন্ধান করেছি, এবং আমরা মনে করি যে ইতিহাসে সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে শ্রমিক শ্রেণী, এবং শ্রমিক শ্রেণী আবার সমাজ নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনীতিতে এবং অন্যান্য ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই অনুসন্ধানটা করে দেখি যে প্রায় ২৬ জনের বেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং তারা গুলিবিদ্ধ হয়েছেন। এই সংখ্যাটা হয়তো আরো বাড়বে। তো এইরকম একটা পরিস্থিতির পরে যখন আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে করছি, শ্রমিকরাও কিন্তু একটা আ নতুন কর্মপরিবেশ, ভয়হীন একটা কর্মপরিবেশ, যেখানে শ্রমিক কথা বলতে পারবে, তাদের অধিকারের বিষয়গুলো আনতে পারবে, সেই প্রসঙ্গটা আসছে। আবু সাঈদ যেমন মানে আমাদের প্রত্যেককে, আমি মনে করি যে আমাদের প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল আমাদের দায়বদ্ধতা, আমাদের করণীয় নিয়ে। আমরা যখন ওই ২৬ জনের বিষয়টাকে তদন্ত করছিলাম বা খোঁজ করছিলাম, কারা গুলিবিদ্ধ হয়েছে, কারো বাসায় গিয়েছি। একজন শ্রমিক, আমি তার কথা একটু বলি। তার নাম হচ্ছে সুমন। সে ইপিজেড এ শান্তা গার্মেন্টস এ কাজ করত। সে তার মানে এই আন্দোলনের প্রভাব যে কিভাবে সারা দেশে শ্রমিকরা, যেখানে একটা ৪ দেয়ালের মধ্যে বন্দি অবস্থার মধ্যে কাজ করে, সেখানেও কিন্তু সেই ৪ দেয়ালের মধ্যেও কিন্তু আ আবু সাঈদ সহ এই যে আম আ মানে একটা আম আ নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে লড়াইটা হয়েছে, সেই লড়াইয়ের আওয়াজটা কিন্তু কারখানা পর্যন্ত গেছে। সেই সুমন মৃত্যুর আগে তার আ স উম সহকর্মীদেরকে এবং পরিবারকে বারবার বলছিলেন যে, "আমি যদি আম আবু সাঈদের মতো আমার প্রাণটা দিতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।" তো ফলে তারপরেই সে কিন্তু আসলে, আপনারা দেখেছেন যে থানার সামনে কিভাবে ভ্যানের মধ্যে শ্রমিকদেরকে মানে অনেককে তোলা হচ্ছে। তার মধ্যে শ্রমিক পরিবারেও কেউ ছিল, ছাত্ররা ছিল, এবং তাদেরকে গুলি করে পরবর্তী সময়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তো সেই জায়গায় সুমনও সেটার সাক্ষী ছিল, এবং পরবর্তী সময়ে সুমন মারা যায়। সে ওই ঘটনার সামনে দাঁড়িয়েছিল। তো এই কথাটা বলার কারণ এখানেই যে আসলে শ্রমিকদের মধ্যেও স্বাভাবিকভাবেই তারাও কিন্তু যুক্ত হয়েছে শেষের দিকে, যখন গণভবনের দিকে সবাই যাত্রা করেছিল, এবং যখন ৫ই আগস্ট পরবর্তী সময়টা আমরা পেলাম, এবং সেই সময় কিন্তু
শ্রমিকদের মধ্যে স্বাভাবিকভাবেই যখন ছাত্ররা দাবি তুলছে বা নারীরা দাবি তুলছেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে পরিবর্তন হচ্ছে। আমরা দেখছি বিজিএম এর সভাপতি বদলে যাচ্ছে, মন্ত্রণালয়গুলোর সচিব বদলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি বদল হচ্ছে। এই যে একটা পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং শ্রমিকদের কেও যেই দমন করা হয় সেই দমনের প্রক্রিয়াগুলোও পরিবর্তন হবে। এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু শ্রমিকরাও ভাববা শুরু করে যে এখানে তাদেরও কিছু দাবি হয়তো এখনই আদায় করা সম্ভব বা এই সরকারের মধ্য দিয়ে সেটা সম্ভব, সেটা আমরাও মনে করেছি। কিন্তু সূত্রপাতটা হয়েছিল একটু ভিন্নভাবে। আজকে যেমন আপনি দেখছেন যে বিভিন্ন কারখানা বন্ধ। কিন্তু আমরা যখন যৌথ ঘোষণাটা দেই, সেই যৌথ ঘোষণার পরে আমরা দেখেছি অনেকগুলো কারখানা আবার চালু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম মন্ত্রণালয় থেকে যেভাবে আন্তরিকতার সাথে বিষয়গুলোকে নিয়ে বারবার শ্রমিকদের সাথে, শ্রমিক নেতৃবৃন্দ বা মালিক পক্ষের সাথে বসেছে, সেটার একটা প্রভাব কিন্তু আমরা দেখেছি। কিন্তু এটা সূত্রপাতটা হয়েছিল, আমরা দেখেছি যে আশুলিয়া ইপিজেড এর সামনে যেহেতু বদল হয়েছে, এখন ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এবং শ্রমিকদেরকে দমনকে কেন্দ্র করে অনেক রকম সিন্ডিকেট এই মালিক পক্ষ বা সরকার পক্ষই কিন্তু তৈরি করা ছিল। তো সেই জায়গা থেকে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমরা দেখেছি অস্ত্রশস্ত্র নিয়ে ওখানে অনেকে নানাভাবে মহড়া দিয়েছে, শ্রমিকদেরকেও সেখানে যুক্ত করার ভয় দেখানোর চেষ্টা করেছে। কিন্তু একটা পর্যায়ে শ্রমিকরা কিন্তু তাদের যেহেতু যেই মজুরি সেই মজুরি চলতেছে না, সে কারণেই তারা তার দাবিগুলো তুলেছেন এবং সেখানে কিছু আশু দাবি আছে, কিছু দীর্ঘমেয়াদী দাবি আছে এবং এর বাইরে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যদিও আমরা শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অনেক তথ্য পাবার কথা, কিন্তু আমরা আসলে জানি না যে কতগুলো কারখানায় এখনো পর্যন্ত বেতন দেওয়া হয়নি। অনেকগুলো কারখানায় আমরা সর্বশেষ একটা তথ্য পেয়েছিলাম যে 26% কারখানায় সময় মতো বেতন দেওয়া হয় নাই এবং সেই বেতন না পাওয়ার কারণেও শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয় বা তাদের সেই বিক্ষোভটা কারখানা ভিত্তিক দাবি দাওয়াগুলোতে আসে এবং তারা কোথাও কাজ বন্ধ করেন। আবার এখানে আপনি জানেন যে ফ্যাসিবাদী সরকার তার যে শিল্প উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, উনার যে কারখানা বেক্সিমকো, সেখানে আমরা দেখি যে বেক্সিমকোর প্রায় ৮০,০০০ শ্রমিক এবং সেই শ্রমিকদের কাজেরও কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয় এবং আমরা শুনেছি যে সালমান এফ রহমান জেলের ভেতর থেকেই উনি বলেছিলেন ওনাকে বের করতে পারলে উনি সবকিছু ঠিক করে দিবেন। ফলে ওই কারখানাতেও কিন্তু বেতনের একটা অনিশ্চয়তা দেখা দেয়, শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। ৮০,০০০ শ্রমিক তার কারখানায় এবং বিভিন্ন ২৬টা কারখানায় বেতন দেওয়া হচ্ছে না, বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এই জায়গা থেকে শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক, কাজ হারানোর আতঙ্ক, বেতন না পাওয়ার শঙ্কা, এই সমস্ত কিছু থেকেই কিন্তু আন্দোলনটা সূত্রপাত হয় এবং এগুলো দ্রুত সমাধান না করার ফলে শ্রমিকরা কারখানা ভিত্তিক দাবি তোলেন এবং আমরা জানি যে বেশিরভাগ শ্রমিকরা আসলে অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে নামে। তো নামার পরবর্তী সময় দেখা গেছে যে এই আন্দোলনে যখন শ্রমিকদের বেতনটা সময় মতো দেওয়া হয় নাই, তখন স্বাভাবিকভাবেই একটা কারখানার আন্দোলন আরেকটা কারখানার শ্রমিকদেরকে স্পর্শ করেছে। তারা তাদের দাবি তুলেছে, খুবই ন্যায্য দাবি। তাদের টিফিন বিল বাড়ানো, তাদের নাইট বিল বাড়ানো, তাদের হাজিরা বোনাস বাড়ানো এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ দাবি তারা তুলেছেন, যেগুলো আমি মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রমিকরা যে সাহস করে এই দাবিগুলো তুলেছেন, এগুলো অত্যন্ত ইতিবাচক একটা দিক। কিন্তু এইখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক অন্য যেকোনো সময় শ্রমিক যেভাবে আন্দোলনে নামেন সেরকম না। এখানে ৩টা পক্ষ ৩ ধরনের দ্বন্দ্ব কাজ করছে বলে আমার কাছে মনে হয়। ১ নম্বর বিষয় হচ্ছে শ্রমিকদের যেহেতু মজুরি বা যে অবস্থা সেটাতে তাদের চলা কঠিন, সেটা থেকেই তাদের দাবিগুলো উত্থাপন। ২ নম্বর বিষয় হচ্ছে এখানে গতবার যারা ক্ষমতায় ছিলেন, যে স্বৈরশাসক, ফ্যাসিবাদী শাসক, তাদের অনেক এমপি মন্ত্রীরাও কিন্তু আমরা জানি যে বিভিন্ন কারখানার মালিক ছিলেন। তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব আছে এবং আওয়ামী লীগ শাসন আমলের আগে বিএনপি ছিল, তারাও কিন্তু এখন এই মানে এই যে তাদের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে, সেটা নিয়েও একটা দ্বন্দ্ব আছে। আবার একই সাথে স্বৈর শাসকদের পতন হওয়ার কারণে তারা কিন্তু এই নতুন গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়, সেই সময়টাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা, গণঅভ্যুত্থানের অর্জন যাতে নানাভাবে নস্যাৎ হয় সেটার চেষ্টা তারা নানান সেক্টরে করেছে, এটা আমরা দেখেছি। যাতে পুলিশরা কাজ না করে, আনসারদের মধ্যে দিয়ে নানান রকম এক ধরনের মানে এই নতুন অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করা, সেই জায়গাগুলো কিন্তু আছে। ফলে এখনকার সময় শ্রমিকদের যে আন্দোলন বা
একটা কারখানা থেকে আরেকটা কারখানায় ছড়িয়ে পড়া, এটার পেছনের এই ৩টা বিষয় কাজ করছে এবং যত দ্রুত সরকার মালিকরা এই জিনিসগুলো সমাধান করবে, শ্রমিকদের আশু দাবিগুলা সমাধান করা এবং দীর্ঘমেয়াদী দাবিগুলোর জন্য সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া, এটা না হলে কিন্তু এই পরিস্থিতিগুলো চলতে থাকবে। ফলে একটা ঘোষণা গেছে সেটা আমরা ইতিবাচক মনে করি। কিন্তু ১৫ বছর ধরে নানান রকম জটিলতা থাকা এবং কিছু, কিছু কারখানায় এখনো বেতন পরিশোধ না করা, কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং কোন কারখানায় আমরা যেই ঘোষণাগুলো একসাথে দিলাম সেগুলো এখনো কোথাও, কোথাও কার্যকর হচ্ছে না। কোথাও হয়েছে, কোথাও হয়নি। এই পুরো বিষয়গুলোর কারণেই আমার মনে হয় যে আ এখন আমরা বর্তমান যে অবস্থাটা দেখছি শ্রমিকাঞ্চলে সেই অবস্থাটা এখন আছে। তবে আমরা আশা করি যে আ মানে এই মানে এবার যেই ১৮ দফার কথাটা আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা হাজির করেছি। কিন্তু একটা পর্যবেক্ষণ কমিটি করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। সেই পর্যবেক্ষণ কমিটিতে আমাদের আরো কাজ করার সুযোগ আছে এবং মজুরি মূল্যায়নের জন্য যে তারা আমাদের সাথে সম্মত হতে পেরেছেন যে এটাকে তারা মূল্যায়ন করবেন। এটাও আমি মনে করি একটা ইতিবাচক দিক। এখন আমরা তো আমাদের রাজনীতির ইতিহাসে দেখেছি যে মূলধারার রাজনীতিবিদরা কথা দেন, ওটা উনাদের কাজ। কিন্তু কথা রাখাটা উনাদের কাজ না। কিন্তু আমরা আশা করি যে এবার অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেহেতু কোনো দলীয় সরকার না এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এসছেন, তারা কথা রাখবেন এবং তারা যাতে কথা রাখেন এবং একটা জবাবদিহিতা, স্বচ্ছতা, সেই চাপটা যাতে আমরা শ্রমিক আন্দোলনের কর্মীরা অব্যাহতভাবে দিয়ে আমাদের শ্রমিকদের জন্য একটা ভয়হীন কর্মপরিবেশ তৈরি করতে পারি। সেটা আমরা আশা করছি যে সেই কাজগুলো আমরা করব। গত প্রায় ১ মাস ধরে বলা যায় অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমাদের আসলে প্রতিদিনই শ্রমিক এলাকায় যাওয়া বা শ্রমিকদের সাথে বসা, এটা প্রতি মুহূর্তেই আমাদের আসলে করতে হচ্ছে। তবে আমরা আশা করি যে যদি আমরা যেই কথাগুলো শ্রমিক, মালিক, সরকার মিলে একসাথে আমরা আশ্বাস পাচ্ছি আমরা যে মালিকরাও সেটা করবেন। তা আমরা আশা করি যে সেই তদারকিগুলো হবে এবং সেই জবাবদিহিতার জায়গা যাতে আমরা রাখতে পারি। মানে একজন শ্রমিক যাতে একজন শ্রমিক নেতাকেও প্রশ্ন করতে পারে, মালিককেও প্রশ্ন করতে পারে এবং সরকারকেও জবাবদিহিতার জায়গা রাখতে পারে। এই জিনিসগুলো আমার মনে হয় এই মুহূর্তে আমাদের জন্য ভীষণ জরুরি। আর সময়টা আমাদের একটা স্বপ্নের সময়, কিন্তু একই সাথে খুব আ খুব একটা আরামদায়ক অবস্থা না। আসলে একটা নতুন সময়, এই সময়টাকে নির্মাণ করা, শ্রমিকের পক্ষে একটা জায়গায় যাওয়া, সেটা আমরা আম চেষ্টা করছি। আমরা আশা করছি যে একটা পথ হয়তো আমাদের নতুনভাবে আমরা ঐক্যবদ্ধ শ্রমিকদের, আর শ্রমিকরা তো আসলে আন্দোলন না করলে কখনো কিছু হয় না। ফলে সেই আন্দোলনের মধ্য দিয়ে আমার মনে হয় আমরা আম এই সেক্টরে শ্রমিক এবং ইন্ডাস্ট্রি ২ টার স্বার্থকে সম্মিলন ঘটানোর একটা জায়গায় যেতে পারব। ধন্যবাদ তাসলিমা। আপনাকে একটু আমি এই প্রসঙ্গে বলতে চাই। আপনি আ যেখানে বললেন যে এই যে ২৪ তারিখে আপনাদের যে মালিক পক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের সমন্বয়ে যে বৈঠক হলো, সেখান থেকে যে আপনারা ১৮ দফা একটা রেজোলিউশন ডেভেলপ করলেন, বিভিন্ন ১৮ টা পয়েন্টে আমরা দেখলাম। সেখানে আপনারা একটা জায়গায় বলছেন যে ৬ মাসের মধ্যে আপনারা একটা মজুরি পর্যালোচনার জন্য একটা আ এতে পৌঁছাবেন। হ্যাঁ? এটা কি আপনাদের এই যে ১৮ টা দফা আপনারা এখানে করলেন, এটা কি কমপ্লিটলি আপনারা ফোকাস করলেন শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে? নাকি বাংলাদেশের যে অন্যান্য শ্রমিকদের যে দাবি দেওয়া বা এই যে ন্যূনতম মজুরি পর্যালোচনাটা করা হবে, এটা কি আপনারা শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে বলছেন? নাকি সাধারণভাবে বাংলাদেশের পাট শিল্প বা অন্যান্য ঔষধ শিল্প, বিভিন্ন শিল্প অঞ্চলের আ শ্রমিকদেরকে? আমরা আসলে শ্রমিক সংগঠনের জায়গা থেকে যদিও আমরা পোশাক খাতের আ আর আন্দোলন সংগ্রামেকেই বেশি, যেহেতু এই সেক্টরে আমরা কাজ করি। কিন্তু একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যদি জাতীয় ন্যূনতম মজুরি জায়গাটা নির্ধারণ না করা যায়, সেটাও একটা বড় সংকট। কিন্তু বর্তমান সময়ে আসলে কেবলমাত্র পোশাক সেক্টরের বিষয়টাকে নিয়ে আমাদের একটু বিশেষ মনোযোগ দিতে হয়েছে। কারণ আ আমাদের অভিজ্ঞতায় আসলে বিশেষভাবে মজুরি আন্দোলনের সময় আমরা দেখেছি শ্রমিকরা আন্দোলন করছেন বা আ আম একভাবে ধর্মঘট করছেন বা থেকে কাজ থেকে কাজ বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন। সেটা হয়তো একটা সময় পরিস্থিতি বদল হচ্ছে। কিন্তু এই ১ম বার আমরা দেখছি যে এখানে যেহেতু আমি আপনাকে বললাম যে এখানে শুধু শ্রমিকদের দাবি না, শ্রমিকদেরকে আম আ অনেকে তার নিজের সুবিধার্থে ব্যবহার করার চেষ্টা করছে। সেটা যাতে না করতে পারে, এই বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে একটা নানা দিক থেকে
নানান তৎপরতা আমরা লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা আ এই গার্মেন্টস সেক্টরটা নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং সেই গার্মেন্টস সেক্টরের আমরা যারা আন্দোলনের কর্মী, আমরা এই জায়গাটাতে যত দ্রুত শ্রমিকরা যাতে কারখানায় যেতে পারে। কারণ ১৩ র এক ধারায় যদি কারখানা বন্ধ করে কোনোভাবে মালিক পক্ষ, এবং কোনো জায়গায় তারা করেছে, এবং সেটা হলে কিন্তু শ্রমিকেরই ক্ষতি। এবং ধরেন ১ মাস ধরে যদি কোনো কারখানা বন্ধ থাকে বা ঘুরে ফিরে ১ মাস কারখানা একটার পর একটা বন্ধ থাকে, দিন শেষে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে ক্ষতি, এবং শ্রমিকের রুটি রুজির জায়গাটাও একটা খুব ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। ফলে আমরা যেকোনোভাবে শ্রমিকদের আশু সমস্যাগুলো সমাধান করে, যাতে করে শ্রমিকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, বঞ্চিত না হন, এবং আমাদের এই সেক্টরটাও যাতে একটা জায়গায় তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। ফলে এই সেক্টরটা নিয়েই শুধুমাত্র আলোচনা হয়েছে। নিশ্চয়ই শ্রম অধিদপ্তরের আরো কাজ আছে, সেটা তারা করবেন। কিন্তু আমরা আমাদের এই গার্মেন্টস সেক্টরটা নিয়েই মূলত বৈঠকগুলো করে ১৮ দফার জায়গায় এসছি। ধন্যবাদ। আর এখানে আরেকটা জিনিস আমি একটু যোগ করি যে এখানে একটা পর্যবেক্ষণ কমিটি, অভিযোগ পর্যবেক্ষণ কমিটি করেছে শ্রম মন্ত্রণালয় থেকে। সেখানে সদস্যরা আছে, সেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ আছে। তো সেইটাকেও আমরা একটু প্রশ্নের মুখে রাখা, জবাবদিহিতার মুখে রাখা, এবং সেই জায়গাগুলো আমাদের দিক থেকে যারা আমরা ওই কমিটিতে নাই, কিন্তু আমরা মনে করি যে আমরা বাইরে থেকে এই কাজগুলো করার সুযোগ আছে। আপনার এখানে আসার আগেও আমাদের মন্ত্রণালয়ে একটা মিটিং হচ্ছিল। এটা আমার রাজনৈতিক জীবনেও এত বৈঠক করা বা অনেক আন্তরিকতার সাথে তারা শুনছেন। এখন সেই আন্তরিকতা বাস্তবে কতটুকু রূপান্তর হয় সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ তাসলিমা আক্তার। আমরা এতক্ষণ গার্মেন্টস শ্রমিক সংহতির সহপ্রধান তাসলিমা আক্তারের কাছ থেকে শুনলাম। আমি এবার অধ্যাপক আনু মোহাম্মদের কাছে যাব। অধ্যাপক আনু মোহাম্মদ, আপনাকে আমার মানে প্রথমেই আমি বলবো যে আপনি ইতিমধ্যেই দুজন আলোচনা শুনলেন, এবং যে প্রেক্ষাপট থেকে আমাদের আজকের এই আলোচনার সূচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন একটা পপুলার ডিমান্ড হচ্ছে, খুব জনপ্রিয় দাবি হচ্ছে, এমন একটা রাজনৈতিক সামাজিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে। কারণ ফ্যাসিবাদের যেই দুর্বিষহ যন্ত্রণা সমাজের সর্বত্র আমরা লক্ষ্য করছি গত ১৫-১৬ বছরে। ফলে আগস্ট বিপ্লবের শহীদদেরকে যেমন শ্রদ্ধা জানায় আমরা এই আলোচনা শুরু করছি, যে আগস্ট বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে আমরা এমন একটা সামাজিক রাজনৈতিক ব্যবস্থায় যেতে চাই, যেই সামাজিক রাজনৈতিক ব্যবস্থায় ফ্যাসিবাদ ফিরে আসবে না। আর ফ্যাসিবাদ ফিরে আসবে না এই কথাটার যে রাজনৈতিক তাৎপর্য আমরা বুঝি, তার মধ্যে এই আর একটা তাৎপর্য আমরা দেখি যে এই যে শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন গড়ে উঠছে, তার মধ্যে কিন্তু এই যে ন্যূনতম জাতীয় মজুরি, এই দাবিটা গড়ে ফিরে আসতেছে। কারণ এই যে সাধারণ শ্রমিকেরা, আপনি যে কোনো একটা গণতান্ত্রিক সমাজে, একটা সভ্য সমাজে একটা মানুষ, একটু আগে তাসলিমা আক্তার বললেন যে কত শ্রমিক এই আন্দোলনে শহীদই মৃত্যুবরণ করেছেন। তো সেই শ্রমিকের একটা গণতান্ত্রিক সমাজের তার কি আশা, সে কি চায় সেখানে, বা একটা গণতান্ত্রিক সমাজের জন্য বা একটা দেশের স্বাধীনতার জন্য যে লড়াই করে সাধারণ মানুষরা জীবন দেয়, যে সেখানে রাষ্ট্র সমাজ তাকে এইটুকু গ্যারান্টি দিবে, কতগুলি ব্যাপারে একটা নিশ্চয়তা দিবে, যেগুলি তাদের মৌলিক অধিকার বলা হয়, সেই মৌলিক অধিকারগুলি নিশ্চিত হবে, যার মধ্য দিয়ে সে ওই সমাজে একটা মানবিক জীবনযাপন করতে পারবে। তো আপনার কাছে আমার এই প্রশ্নটা হবে যে আজকে যে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র নির্মাণের বা রাষ্ট্র মেরামতের বা গণতান্ত্রিক সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা গড়ে উঠছে, এই পটভূমিতে আপনি শ্রমিকদের এই ন্যূনতম মজুরি বা সাধারণভাবে গার্মেন্টস ক্ষেত্রে যে আলোচনা হচ্ছে, বাংলাদেশের সাধারণভাবে শ্রমজীবী মানুষের এই ন্যূনতম মজুরির কে কিভাবে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আইনগত রূপ দিতে পারি, সাংবিধানিক কাঠামোর মধ্যে আনতে পারি, যেখানে এটা গ্যারান্টেড হবে যে এভরি সিটিজেন, প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক যখন কর্মক্ষেত্রে যাবে তখন একটা ন্যূনতম মজুরির সুরক্ষা সে পাবে। এই সুরক্ষাটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের আন্দোলনের মধ্যে আমরা কিভাবে আনতে পারি? অধ্যাপক আনু মোহাম্মদ, আপনি যদি আমাদেরকে এই বিষয়ে একটু আলোকপাত করেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ তো আলোচনা শুনলাম তাসলিমা আক্তার বর্তমান পরিস্থিতির যে বিভিন্ন দিকগুলো, কি কি কারণে এই ঘটনাগুলো ঘটছে, বিক্ষোভ হচ্ছে, দাবি দেওয়া আসছে, এবং সরকার কিভাবে এগুলো দেখছেন, সেই সমস্ত বিষয়গুলো আমরা তাসলিমা আক্তারের কাছ থেকে জানলাম ভালোভাবে।
মোয়াজ্জেম বলেছেন ন্যূনতম মজুরির কথা, তারা একটা হিসাব করেছেন সিপিডি থেকে, এবং বর্তমান সময়ে সেটা আরো পরিবর্তন হতে পারে সে বিষয়ে তিনি বলেছেন। আপনি যেটা বললেন যে আপনার একটা ধরেন আগের যে শাসন সেটা ফ্যাসিবাদী, স্বৈরতন্ত্রী কিংবা জবরদস্তিমূলক অনির্বাচিত একটা সরকার, একটা ব্যবস্থা এই সরকার করেছে। এটার একটা গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে যে এরকম একটা স্বৈর শাসনের ব্যবস্থা কিংবা জবরদস্তিমূলক ব্যবস্থা কিংবা ভোটারবিহীন ব্যবস্থা, এটার একটা অর্থনৈতিক ভিত্তি আছে, মানে রাজনৈতিক অর্থনীতি আছে। এটা কিছু লোকের ইচ্ছা মতোই তৈরি হয় না, এটার একটা গোষ্ঠীগত ব্যাপার আছে, মানে এটার সুবিধাভোগী আছে বিশাল একটা একটা সমাজের একটা অংশ, যাদের অর্থনীতির উপরে যাদের আধিপত্য নিশ্চিত করার জন্যই এরকম একটা স্বৈর শাসন দরকার। তার মানে হচ্ছে স্বৈর শাসন হলে তার একটা সুবিধাভোগী অংশ থাকে। এবং আমরা বাংলাদেশে আমরা গত ধরেন কয়েক দশকেই হয়েছে, গত 15 বছরে এটা অনেক বেশি, যে বৈষম্যর মাত্রাটা অনেক বেশি বেড়েছে। কিছু গোষ্ঠীর হাতে বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হয়েছে, এবং আন্তর্জাতিক যে সমস্ত হিসাব দেখা যায় তাতে ধনী বৃদ্ধির হার বাংলাদেশে ছিল সর্বোচ্চ। মানে খুব দ্রুত গতিতে একটা গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থ নিজেদের হাতে কেন্দ্রীভূত করেছে। শুধু কেন্দ্রীভূত করে নাই, তারা একটা বড় অংশ সেখান থেকে পাচার করেছে। এবং এর মধ্যে স্টাডি হয়েছিল, এবং গত সরকারের আমলেই দুর্নীতি দমন কমিশন এবং অন্যদের কিছু তথ্য থেকে প্রকাশিত হয়েছিল যে এই যে যারা সম্পদ পাচার করছে তাদের মধ্যে একটা বড় অংশ গার্মেন্টস মালিকদের মাধ্যমে যায়। মানে গার্মেন্টস যেহেতু গ্লোবাল ইকোনমির সাথে সম্পর্কিত, সুতরাং তাদের পক্ষে এটা খুব সহজ হয় এই সম্পদ পাচার করা। এই যে অর্থনৈতিক ভিত্তিটা, আমরা যদি স্বৈর শাসনকে আমরা যদি চাই যে স্বৈর শাসন আসবে না, ফ্যাসিবাদ আসবে না, গণতান্ত্রিক একটা ব্যবস্থা হবে, এবং এখনকার যে গত আন্দোলনের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ হবে, এটা যদি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, তাহলে অবশ্যই তার যে ভিত্তিটা, অর্থনৈতিক ভিত্তিটা আছে, সেটার দিকে মনোযোগ দিতে হবে। তার মানে সেই জায়গাটায় শ্রমিক, বিভিন্ন ধরনের শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য শ্রমিক, ইনফর্মাল সেক্টরের যে সমস্ত শ্রমিক, কৃষি শ্রমিক, সব মিলিয়ে তারাই তো সংখ্যাগরিষ্ঠ মানুষ। মানে বাংলাদেশে ধরেন কারা সংখ্যাগরিষ্ঠ, তাদের অধিকার পূরণ করতে হবে, তারাই যারা সংখ্যাগরিষ্ঠ তাদের অনুযায়ী দেশ চলতে হবে, এরকম কথাবার্তা আমরা শুনি। সংখ্যাগরিষ্ঠ বাঙালি, সুতরাং বাঙালির কথা মতো বাঙালির স্বার্থ অনুযায়ী দেশ চলতে হবে, এটা শুনেছি। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাদের কথা মতো তাদের স্বার্থ রক্ষার জন্য চলতে হবে, সেটা আমরা শুনেছি। কিন্তু যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা ঠিক মতো শুনি না, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু শ্রমিকরাই সংখ্যাগরিষ্ঠ। যদি সংখ্যাগরিষ্ঠের শাসন কায়েম করতে হয়, তাহলে শ্রমিকের শাসন কায়েম করতে হবে। কারণ শহর এবং গ্রামের যে শ্রমজীবী মানুষ, তারাই তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। তাদের মধ্যে নারী আছে, পুরুষ আছে, তাদের মধ্যে বাঙালি আছে, অন্য ভাষার মানুষ আছে, তাদের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষ আছে। সুতরাং সংখ্যাগরিষ্ঠ তারাই। তাদের স্বার্থ পূরণ করতে গেলে তাহলে তাদের তো, আপনি যেটা বললেন, একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, যেমন ধরেন মজুরি, প্রতিবার, মানে এরকম কোনো ইতিহাসে, আমাদের বাংলাদেশের ইতিহাসে নাই যে মজুরি নিয়ে আলোচনা করছে সরকার এবং মজুরি নির্ধারিত হচ্ছে রাস্তার কোনো আন্দোলন ছাড়া, বিক্ষোভ ছাড়া, বিদ্রোহ ছাড়া, এত বড় ধরনের সহিংসতার মধ্যে গিয়ে শ্রমিকরা মার খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি ছাড়া কখনোই দেখা যায় যে মজুরি বিষয়টা নিষ্পত্তি হয়। এটা তো হওয়ার কথা না। এটা একটা সাংগঠনিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকবে এবং নিয়মিত একটা ভিত্তিতে সেটা পরিবর্তন হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সেটা বিবেচনার মধ্যে আসবে। জীবন ধারণের ব্যয়, সেটা বিবেচনার মধ্যে আসবে। এই সমস্ত বিবেচনার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় পর ন্যূনতম মজুরি একটা পর্যালোচনা হবে, সেটি তো হওয়ার কথা। এখন সেটা কোনোবারই হচ্ছে না। এবং শুধু যে হচ্ছে না তা না, মোয়াজ্জেম ঠিকই বলেছেন যে 25,000 টাকা মজুরি চাইলো শ্রমিকরা, এবং তার পেছনে সুনির্দিষ্ট অর্থনৈতিক যুক্তি ছিল, গবেষণা ছিল, সমস্তই ছিল। এবং সেই যুক্তিগুলো নিয়ে সরকার কখনো শ্রমিকদের সাথে আলোচনা করে না, মানে সরকার রেসপন্ড করে না। এই যে যুক্তিগুলি কি ভুল, যুক্তিগুলির মধ্যে কি সমস্যা আছে, এগুলি কিন্তু তারা কখনো বলে। তারা মালিকদের সাথে বসলো এবং মালিকরা বললো 12,500, এবং 12,500 তারা ঘোষণা করলো। এবং এই অর্ধেকটা যে ঘোষণা করলো, অর্ধেকটা ঘোষণা করার পরে সেই অর্ধেকটাও কিন্তু বাস্তবায়ন হয়নি বহুকাল। এই যে আন্দোলন, যেটা তাসলিমা আক্তার বললেন, এই যে আন্দোলন হচ্ছে, তার একটা বড় জায়গা হচ্ছে যে 12,500 টাকা, সেটাও বাস্তবায়ন হয়নি। মোয়াজ্জেম আরেকটা বিষয় বলেছেন, এটা আমাদের গুরুত্বের সঙ্গে খেয়াল করতে হবে,
যে গ্রেড যে সিস্টেমটা আছে, মানে এর মধ্যে চাতুরি আছে। মানে গার্মেন্টস মালিকের যখন একটা নতুন মজুরি আসে, তারা কয়েকটা কাজ করে। একটা হচ্ছে ছাঁটাই করতে থাকে বিভিন্ন জনকে, মানে ধরেন যে কাজটা 5 জন করতে পারবে সেই কাজটা 3 জনকে দিয়ে করানোর চেষ্টা হয়। তার ফলে তারা মোট মজুরিটা তারা একই জায়গায় রাখতে চায়। এবং 2 নম্বর হচ্ছে যে সেখানে গ্রেডের মধ্যে তাদের কিছু চাতুরি করে। এই জায়গাগুলো খুবই অস্বচ্ছ, মানে এই জায়গাটা স্বচ্ছতার সঙ্গে গ্রেড এবং এই যে মালিকদের বিষয়টা কে দেখবে? মানে মালিকরা যদি কোনো অন্যায় করে, অবিচার করে, অনিয়ম করে, সেটা দেখার দায়িত্ব কার? সরকারের দায়িত্ব। কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নাই। কিন্তু ধরেন শ্রমিকরা যখন প্রতিবাদ করে, কিংবা শ্রমিকরা যখন কোনো বিষয় নিয়ে, অন্যায় নিয়ে কারখানার ভেতরে বা বাইরে প্রতিবাদ করে, তখন তো শিল্প পুলিশ আছে, মালিকদের সন্ত্রাসী বাহিনী আছে, গুন্ডা বাহিনী আছে, জুট ব্যবসায়ীদের লোকজন আছে, তারা এসে পাকড়াও করে তাদেরকে। কিন্তু মালিক যখন অন্যায় করে তখন কিন্তু কেউ নাই। সরকারের যে শ্রম পরিদর্শক সেটা তো নাই। তারপরে শিল্প পুলিশ তার মালিকদের অন্যায় দেখে না। শিল্প পুলিশ আসলে হচ্ছে মালিকদের পুলিশ। তার ফলে যেটা হয় যে এগুলো দিনের পর দিন তারা করতে থাকে। এবং শ্রমিকদের দিক থেকে আরেকটা সমস্যা হচ্ছে, যেহেতু সুসংগঠিত ট্রেড ইউনিয়ন ব্যবস্থা নাই, মানে আপনি ধরেন ট্রেড ইউনিয়ন যদি যথাযথভাবে করার অধিকারটা থাকতো, শ্রমিকরা যদি ট্রেড ইউনিয়ন যদি তাদেরকে প্রতিনিধিত্ব করে। আমরা জানি যে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে রানা প্লাজার পরে বেশ কিছু ট্রেড ইউনিয়ন হয়েছে, কিন্তু বেশিরভাগ ট্রেড ইউনিয়ন হয়েছে মালিকদের অনুমোদিত কিংবা সরকার সমর্থক, মানে যে ট্রেড ইউনিয়নগুলো আসলে শ্রমিকদের প্রতিনিধিত্ব করে না। যদি গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকতো, মানে আপনার পরিস্থিতিটা এমন ছিল যে ট্রেড ইউনিয়ন একটা জায়গায়, একটা কারখানায় শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে চাচ্ছে, দেখা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থা তার পিছনে লাগলো, এলাকার গুন্ডা বাহিনী তার পেছনে লাগলো, মালিকের লোকজন তার পিছনে লাগলো, শিল্প পুলিশ তার পেছনে লাগলো, টেলিফোনে সে হুমকি পাচ্ছে, গায়ে গতরে রাস্তায় গিয়ে সে হুমকি পাচ্ছে। আর নারী যদি হয় তাহলে তার বাড়তি আর একটা নারী শ্রমিক হিসেবে তার উপরে যৌন নিপীড়নের হুমকি আসে কিংবা আক্রমণ হয়। তার ফলে ট্রেড ইউনিয়ন করার যে একটা পরিবেশ থাকবে, গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশটা নেই। যদি আজকে ট্রেড ইউনিয়ন থাকতো তাহলে কিন্তু মালিক এবং সরকারের এই যে তাদের যে হাহাকার এবং তাদের যে একটা হুলস্থুল পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো হইতো না। ট্রেড ইউনিয়ন যথাযথভাবে আসতো, কথা বলতো এবং সেই অনুযায়ী কথাবার্তা, সেটাও হয়। এই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এবং সাংগঠনিক যে ধারাবাহিকতা, সেটার অভাবটা হচ্ছে বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং জাতীয় ন্যূনতম মজুরির কথা আপনি যেটা বললেন, জাতীয় ন্যূনতম মজুরি যেমন গার্মেন্টসের এই মজুরিটা, গার্মেন্টসের যারা মালিক তারা ইনকাম করেন হচ্ছে ডলার, আর মজুরি দেন তারা হচ্ছে টাকায়। ডলারে যখন ইনকাম করেন, সেই ডলারের যে ওঠানামা, সেই ওঠানামার সাথে তাদের আয়ের ওঠানামা হয়। এখন ডলারের কিন্তু আপনি ধরেন গত কয়েক বছরে ডলার 85 টাকা থেকে 120-125 টাকা চলে গেছে। মানে তার মানে আপনি ধরেন 30-35 টাকা প্রতি ডলারে পরিবর্তন হচ্ছে। তাদের আমদানি করতে হয় আবার, সেটা ঠিক, কিন্তু আমদানি করার পরেও তাদের তো ডলারেই তাদের ইনকাম। এবং ডলারে ইনকাম করার কারণে তাদের প্রতি ডলারে তাদের যে বাড়তি ইনকামটা হচ্ছে, এটা কিন্তু শ্রমিকরা পায় না। শ্রমিকরা এটা তো পাই নাই, বরং দেখা যাচ্ছে যে তাদের মজুরিটা, যে মজুরিটা হওয়ার কথা সেটাও হয়। এই সমস্ত এই যে নিচু, মানে আপনি আমাদের বিভিন্ন স্টাডি দেখায় যে বাংলাদেশের গার্মেন্টস হচ্ছে খুবই হাইলি সাবসিডাইজ, মানে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয় গার্মেন্টসে। যেমন আমরা সাধারণত ইকোনমিক্সে এটা খুব পড়ানো হয় যে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, মানে একটা শিল্পকে বেশি দিন ভর্তুকি দিয়ে চালানোটা এফিসিয়েন্সির লক্ষণ না, সাধারণভাবে বলা হয়। এইটা বলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা অনেক বন্ধ করা হয়েছে, এটার কথা। কিন্তু গার্মেন্টস সেক্টর কিন্তু এই এত বছর, যে 80 দশক থেকে শুরু হয়েছে, এত বছরে এখন পর্যন্ত কিন্তু বিপুল পরিমাণ ভর্তুকি তাকে দেওয়া হচ্ছে, ক্যাশ ইনসেন্টিভ থেকে শুরু করে বহু ধরনের ছাড়, ট্যাক্সের দিকে, অন্যান্য দিকে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। সে ভর্তুকি তারা পাচ্ছে, আবার যখনই ডলারের দামটা আপনার বেড়ে যায়, সেটার একটা বাড়তি বেনিফিট তারা পায়, কিন্তু শ্রমিকরা মজুরিটা পাচ্ছে। এবং বাংলাদেশের শ্রমিকদের মজুরি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন, কিন্তু পৃথিবীর মধ্যে তার পজিশন হচ্ছে গার্মেন্টস রপ্তানির দিক থেকে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, এবং ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে এবং $50 বিলিয়ন কাছাকাছি যাচ্ছে, সামনে আরো যাবে। এবং এই যে প্রক্রিয়াটা, মানে কি কারণে বাংলাদেশের মজুরি সর্বনিম্ন হবে? এই যে সর্বনিম্ন হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই। জাতীয় ন্যূনতম মজুরি না থাকার কারণে এটা একটা নিম্নমুখী টান থাকে।
মানে মজুরিটা একটা জাতীয় ন্যূনতম মজুরি মানে হচ্ছে যে আপনি যে কোনো কাজই করেন না কেন একটা ন্যূনতম মজুরি আপনাকে দিতে হবে। এটা ধরেন আপনার পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু এখন জাতীয় ন্যূনতম মজুরি আছে, কোথাও ঘন্টা প্রতি আছে, কোথাও সপ্তাহ আছে, কোথাও মাসে আছে, কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি আছে। যে কোনো কাজ করুক তার একটা মিনিমাম ওয়েজ, ন্যাশনাল মিনিমাম ওয়েজ। বাংলাদেশে 53 বছর পরেও এইটা হয়। তার ফলে গার্মেন্টসের বাইরের শ্রমিকদের অবস্থা তো খারাপ বটেই, গার্মেন্টসের শ্রমিকদেরও যারা ধরেন একটু ফোকাস পাচ্ছে, মনোযোগ পাচ্ছে, কিংবা গ্লোবাল তার একটা এক্সপোজার আছে, তারপরেও গার্মেন্টস শ্রমিকদের বাংলাদেশে মজুরি হচ্ছে সর্বনিম্ন। এখন যেটা এখন তো নতুন সরকার আছে, অন্তর্বর্তী সরকার আছে, তাদের একটা তারা ধরেন অনেক কিছু প্রবলেম সলভ করতে পারবে না, কিন্তু অনেক কিছুর ভিত্তি তারা তৈরি করতে পারে। যেমন ধরেন এই যে জাতীয় ন্যূনতম মজুরি, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য খুবই সম্ভব। এবং এটা আমি মনে করি যে আমাদের সবার দিক থেকে এই বিষয়টা তোলা উচিত, যে জাতীয় ন্যূনতম মজুরি করতে হবে। শ্রমিক এবং শ্রমজীবী মানুষ, আপনার ধরেন এই আন্দোলনের কথা তাসনিমা বললেন, যে এই আন্দোলনে সব আন্দোলনে, মানে আপনি বাংলাদেশে কোন আন্দোলন বলবেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 80 দশকের স্বৈরশাসন বিরোধী আন্দোলন বলেন, এবং সর্বশেষ এই আন্দোলন, সব আন্দোলনে শ্রমজীবী মানুষের অংশগ্রহণই সবচেয়ে বেশি থাকে। কারণ তাদের কোনো উপায় থাকে না। আপনি ধরেন কারফিউ দিল, যে আইয়ুব খানের সময় দেখেছি আমরা, যে আইয়ুব খান বলছে যে কেউ রাস্তায় থাকতে পারে, তো রাস্তায় কেউ না থাকতে পারলে যারা রাস্তার মানুষ তারা যাবে কোথায়? তাদের তো তখন প্রতিরোধ করা ছাড়া উপায় থাকে না। এইবারও কারফিউর মধ্যে যারা সরাসরি বন্দুকের মুখে এসে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে তো শ্রমজীবী মানুষই বেশি। এবং যারা নিহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্য বিভিন্ন ধরনের শ্রমিক, যা হিসাব পাওয়া যাচ্ছে তাতে শতাধিক পরিচয় পাওয়া যাচ্ছে যে তারা শ্রমজীবী মানুষ। আরেকটা, এটাতে শুধু শেষ না, আপনি যদি আরেকটু খেয়াল করেন যারা নিহত হয়েছেন, এখন তো 1000-এর বেশি একটা হিসাব পাওয়া যাচ্ছে, যারা নিহত হয়েছেন তাদের যদি আপনি অনুসন্ধান করেন, তাহলে যেমন ধরেন আবু সাইদের কথা আমরা শুনলাম। আবু সাইদ তো ছাত্র, সে তো ছাত্র হিসেবে ছাত্র তালিকাভুক্ত হবে, যে আবু সাইদ একজন শিক্ষার্থী, শ্রমিক না। কিন্তু আবু সাইদ যে পরিবারের সন্তান, সেই পরিবার কিন্তু শ্রমিক পরিবার, এটা খেটে খাওয়া খুবই গরিব পরিবারের ছেলে। এবং বেশিরভাগ যারা নিহত হয়েছে তারা কিন্তু শ্রমজীবী পরিবারের সন্তান, খুবই শ্রমজীবী পরিবার। মানে এবং আপনি এখন যারা যেমন আহত, অনেকে শত শত আহত আমরা বিভিন্ন হাসপাতালে পড়ে আছে, ঠিকমতো মনোযোগও এখন পর্যন্ত পায়নি, এখন পর্যন্ত ঠিকমতো তাদের কোনো বাসনের পরিকল্পনা হয়নি। এই যারা আহত হয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ যাদের হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, এদের চিকিৎসা করার পয়সা নেই, মানে এরকম একটা গরিব পরিস্থিতি তাদের। সেই কারণে তাদেরকে এই শ্রমজীবী মানুষের যে অংশগ্রহণের মধ্যে দিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে যে অন্তর্বর্তী সরকার এসছে, সেই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই শ্রমজীবী মানুষ, গার্মেন্টস সহ গ্রাম শহরের সকল শ্রমজীবী মানুষের যে মূল প্রশ্ন, সেইটাকে অ্যাড্রেস করতে হবে। এবং সেইটা যদি অ্যাড্রেস করা ঠিক মতো না যায়, তাহলে কিন্তু গণতান্ত্রিক রূপান্তর হবে না। কারণ গণতান্ত্রিক ভিত্তি তৈরি করতে গেলে বৈষম্য, লুণ্ঠন, দুর্নীতি, সম্পদ পাচার তৈরি হয় যে গোষ্ঠী দ্বারা, সেই গোষ্ঠীর হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে শ্রমজীবী মানুষের একটা প্রাতিষ্ঠানিক শক্তিশালী গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেইটা আমি মনে করি এখনকার যারা দায়িত্বে আছেন তাদের বড় একটা দায়িত্ব, এবং আমরা যারা বাইরে আছি আমাদেরও এই কথাগুলো খুব জোরে সোরে বলতে হবে। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদ। আপনি যে প্রসঙ্গে বললেন, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইব যে সম্প্রতি আপনি বলেছেন যে এই আন্দোলনে কি পরিমাণ শ্রমিক আত্মদান করেছে, শহীদ হয়েছেন, এবং আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি যদি গড়ে না ওঠে সমাজে, যেখানে শ্রমিকরা তাদের অধিকারের সুরক্ষা পাবে, তাহলে আমরা সত্যিকারের গণতান্ত্রিক একটা সমাজ, সেটার কাঠামো নির্মাণ করতে পারবো না। আপনি যদি একটু আমাদেরকে আমি এই সুযোগটা নিচ্ছি আপনার কাছ থেকে, যে গত 7ই সেপ্টেম্বর আপনি এই ফ্যাসিবাদী শাসনে আমলে এই 23শে অক্টোবরে, এই 23 সালের অক্টোবর নভেম্বর মাসে এই ন্যূনতম মজুরির আন্দোলনে অনেক শ্রমিক শহীদ হয়েছিল, এবং আপনি একটা গণতদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছেন আপনি, এবং আপনার সেই তদন্ত কমিটির রিপোর্টে একটা সারসংক্ষেপ যদি আপনি এখন আমাদেরকে একটু
অবহিত করেন তাহলে আমরা উপকৃত হই। কারণ এটা খুবই মানে শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এই যে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইটা শুরু হলো, তার ভিত্তি কিন্তু গড়ে উঠছিল। আপনি আমাদের কিন্তু একটু আপনার 7ই সেপ্টেম্বর যে আপনি গণতদন্ত কমিটির যে নেতৃত্ব দিলেন, আপনি যে রিপোর্টটা প্রকাশ করলেন, এটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, ধন্যবাদ। এই আমরা এই গণতদন্ত কমিটি করেছিলাম মার্চ মাসে। এটা গত নভেম্বর ডিসেম্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল, এটাও কিন্তু ঘটনা দেখেন, ওই সময় শ্রমিকরা আন্দোলন করছিল কারণ 12,500 টাকা মজুরি তো যথেষ্ট না। যথেষ্ট না মানে কি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো মজুরি না। তো তারা এটা নিয়ে প্রতিবাদ তো করতে হবে, তার গণতান্ত্রিক অধিকার একটা প্রতিবাদ। আবার তারপরে সেই 12,500-ও অনেক কারখানায় দেওয়া হচ্ছিল, এখন পর্যন্ত অনেক কোনো কারখানায় দেওয়া হয়। সেই প্রতিবাদ তারা করছিল এবং সেই প্রতিবাদের উপরে দেখা গেল যে আক্রমণ করলো, শিল্প পুলিশ আক্রমণ করলো, গুলি করলো। তারপরে সেখানে বিজিবি নিয়োগ করা হয়েছে। বিজিবি আপনারা দেখেছেন, বিজিবি তার নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, অথচ তাকে ব্যবহার করা হয়েছে এখানে শ্রমিকদের উপরে, শিক্ষার্থীদের উপরে, জনতার উপরে। এবং গত যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই সময় বিজিবিকে ব্যবহার করা হয়েছে, সেই বিজিবিও এখানে ছিল। তারপরে তাদের যে মাস্তান বাহিনী, গুন্ডা বাহিনী, সেগুলো ছিল, ছাত্রলীগ, যুবলীগ ছিল, এরা প্রত্যেকেই শ্রমিকদের উপর আক্রমণ করেছে। সেখানে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা নিয়ে আমাদের গণতদন্ত কমিটি, সেই গণতদন্ত কমিটি আমরা কাজ করেছি। কাজ করে গত যে আমাদের ফাইন্ডিং যেটা, সেই ফাইন্ডিংসটার মধ্যে মূল কথাটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকা, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা এবং শ্রমিকদের যে গণতান্ত্রিক অধিকার তার উপরে বারবার হস্তক্ষেপ করা, সেটার কারণে এই ধরনের পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এবং সেখানে আমরা বেশ কিছু সুপারিশমালা একটা মানে সমস্ত কাজ করে আইনগত দিকটা, তারপর অর্থনৈতিক দিক, সেগুলো নিয়ে আমরা সুপারিশমালা করেছিলাম। তার মধ্যে এই যে যেমন যারা দায়ী ছিল তাদেরকে শাস্তি দেওয়া কিংবা মিথ্যা মামলা প্রত্যাহার, তারপরে পুলিশের সাথে আমরা যেটা বলেছি যে পুলিশ গুলি করে, কিন্তু পুলিশ তো গুলি করে অন্যের নির্দেশে। সুতরাং পুলিশ যদি কোথাও গুলি করে, এই বিষয়গুলো এখন বর্তমান পরিস্থিতিতেও খুব গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য, আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলি, সেই সংস্কারের জন্য এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে। যে পুলিশ তো আদেশপ্রাপ্ত হয়ে গুলি করছে, আদেশটা কে দিচ্ছে? আদেশটা দেওয়ার ক্ষেত্রে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা দায়িত্ব আছে। সেই জন্য আমরা বলেছি যে শুধু পুলিশকে দায়ী করলে হবে না, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ তাদেরকেও এই করতে। আমরা শিল্প পুলিশটা পরিপূর্ণভাবে বাতিল করার কথা বলেছি, যে শিল্প পুলিশ থাকার কোনো দরকার নেই। ওইখানে সাধারণভাবে পুলিশ আছে এবং সাধারণভাবে যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় মালিকের জবাব দিয়ে থাকতে হবে, শ্রমিকদেরও জবাব দিয়ে থাকবে, দুই পক্ষেরই জবাব দিতে হবে এবং সেটার জন্য সাধারণ প্রক্রিয়া থাকতে হবে। আরেকটা আমরা বলেছিলাম যে পুলিশ যেভাবে নিয়োগ হয়, আমরা দেখেছি যে গুলি করে মানে নিহত হলেন শ্রমিকরা নিহত হওয়ার পরে তাদেরকে যারা গুলি করলো সেটা নিয়ে কোনো মামলা হইল না, উল্টো শ্রমিকদের শত শত শ্রমিকের বিরুদ্ধে মামলা হলো। এবং মামলার একটা স্টাইল ছিল, যে স্টাইলটা এখন পর্যন্ত বাতিল হয় নাই, সেটা হচ্ছে অজ্ঞাতনামা। একটা বিশাল সংখ্যা অজ্ঞাতনামা দিলে কি হয়, পুলিশ তখন ইচ্ছা মতো প্রয়োজন তাদের সুবিধা মতো লোকজন ধরে। এবং আটক বাণিজ্য বলে একটা জিনিস আমরা গত বছরগুলোতে সাংঘাতিকভাবে দেখেছি, যে এক একজনকে ধরে তারপরে টাকা দাবি করে, সেই টাকা না দেওয়া পর্যন্ত তার উপর অত্যাচার হয়, সেই টাকা দিতে দেরি হলে সেই অত্যাচারে মারাও যায়। পুলিশ হেফাজতেই গত বছরগুলোতে অনেক লোক মারা গেছে। সেই জন্য আমরা আমাদের সুপারিশমালা একটা ছিল যে পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া, মানে একজন পুলিশকে যদি পুলিশ বা পুলিশ অফিসারকে যদি 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা দিয়ে তাদের যদি নিয়োগ পেতে হয় বা পোস্টিং পাইতে হয়, তাহলে তো তারা এই ধরনের একটা বড় ধরনের একটা দানবে পরিণত হওয়া ছাড়া তো তাদের কোনো উপায় নেই। এবং তাদের যদি এরকম দায়িত্ব থাকে যে তাদের উপরে যারা আছে তাদেরকে টাকা দিতে হবে, তাহলে তো তাদের এই সমস্ত দানবীয় তৎপরতা চলবে। সেই জন্য আমরা বলেছি যে পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া সেটা পুরোপুরি পরিবর্তন করে পুলিশ কমিশন গঠন করতে হবে এবং কমিশনের নাগরিকদের সংশ্লিষ্ট করতে হবে, যাতে জবাবদিহি নিশ্চিত করে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু হয়। আরেকটা হচ্ছে এই যে জাতীয় ন্যূনতম মজুরি প্রতিষ্ঠা করা, জাতীয় ন্যূনতম মজুরি এবং নির্দিষ্ট মেয়াদে তার পুনর্বিন্যাস করার প্রক্রিয়াটা চালু করা। আরেকটা হচ্ছে শ্রম আদালত। শ্রমিকরা যে অভিযোগ করবে
মালিকদের তো অভিযোগ করার প্রচুর জায়গা আছে, সরকার আছে, মিডিয়া আছে, তার 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 বহু রকম বাহিনী আছে, তার পোষা বুদ্ধিজীবী আছে, অনেক কিছু আছে মালিক। শ্রমিকদের তো কিছু নাই। শ্রমিকদের জন্য একটা যে শ্রম আদালতে যাবে, সেই শ্রম আদালত নাই। বাংলাদেশে কয়েকটা হাতে কোনো শ্রম আদালত আছে, ওইগুলি কোনো কার্যকর কোনো শ্রম আদালত। সেই জন্য আমরা সুনির্দিষ্টভাবে শ্রম আদালত, কার্যকর শ্রম আদালতের সংখ্যা বাড়ানো, তার যে লোকবল, সেই লোকবল বাড়ানো, সেটার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলেছি। আরেকটা হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ এখন যেটা শ্রম আইনে যে ক্ষতিপূরণ আছে, সেটা খুব হাস্যকরভাবে কম এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না। ক্ষতিপূরণটা হইতে হবে দুইটা, আমরা বলেছি যে দুইটা তার মধ্যে মাপকাঠি থাকতে। একটা হচ্ছে এমন পরিমাণ ক্ষতিপূরণ হইতে হবে যাতে যে শ্রমিক নিহত হয়েছে তার সারা জীবনের আয়ের থেকে বেশি হয় সেটা, কারণ তাকে অকালে খুন করা হয়েছে। তার পরিবার যাতে সেই আয় দিয়ে সেই পরিমাণ ক্ষতিপূরণ হতে হবে, এবং এমন পরিমাণ হইতে হবে যাতে মালিকের জন্য যেটা শাস্তি হয়, মালিক টেরি পাবে না যে সে একটা অপরাধ করেছে, সেটা হবে, বা রাষ্ট্র টেরি পাবে না অপরাধ করেছে, সেটা হবে, সেটা করতে হবে। এর বাইরে আমাদের কর্ম পরিবেশ, সংগঠনের অধিকার, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করা বিষয়গুলো আমরা এই সুপারিশমালায় বলেছিলাম। সুপারিশমালার মধ্যে যখন আমরা সুপারিশমালা উপস্থাপন করি গত 7ই সেপ্টেম্বরে, তখন আমরা বলেছিলাম যে গত যে হত্যাকাণ্ড হয়েছে শ্রমিকদের উপরে এবং এখনো যে পরিস্থিতিটা চলছে, তাতে এই সুপারিশমালা বাস্তবায়নটা সরকারের জন্য একটা বাড়তি দায়িত্ব পালন হিসাবে আসতে পারে। মানে এই সুপারিশমালা বাস্তবায়নটা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদ। আমি তাসলিমা আক্তারের কাছে যাব। আপনি আপনার আলোচনায় শিল্পাঞ্চলের যে পরিস্থিতির কথা তুলে ধরেছেন, তার সাথে যুক্ত করি আমি দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো। আমি জানি আপনি খুব ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাই আপনাকে। বাংলাদেশের শিল্প কলকারখানার অবস্থা একটা চিত্র ফুটে ওঠে, যে যেমন ধরেন কোভিডের পরে 2020 সালের পরে এখানে 6টা চিনি কল সরকার বন্ধ করে দিল, 26টা পাট কল বন্ধ করে দিল। ফলে আমরা বুঝতে পারতেছি যে এটা বাংলাদেশের সমস্ত প্রান্তে কিন্তু শ্রমজীবী মানুষ কতখানি অসহায় অবস্থার মধ্যে পড়ছে, এবং বাংলাদেশের শিল্প কলকারখানাগুলির সঙ্গে জড়িত একটা বিরাট সংখ্যক শ্রমজীবী মানুষের এই দুরবস্থার মধ্যে তারা এখন দিন যাপন করছে। তো শ্রমিক আন্দোলনের মধ্যে থেকেই কিন্তু দাবি উঠছে এই চিনিকলগুলি চালু করা, পাটকলগুলি চালু করা। হ্যাঁ, শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষই কিন্তু দেশের শিল্প কলকারখানা রক্ষা করা, গড়ে তোলার জন্য কাজ করছে। আবার কিন্তু এক ধরনের প্রচারণাও আছে বাইরে, যেটা এখন সাম্প্রতিককালে গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলনে নামছে, বা রিক্সা শ্রমিকরা নামছে, বা বিভিন্ন সেক্টর থেকে শ্রমিকরা নামছে, যে এর মধ্যে একটা উস্কানি আছে, এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে। এবং সাধারণভাবে দেশের মানুষের মধ্যে এখন যে একটা ফ্যাসিবাদী শাসনের অবসানের পরে যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, সেটাকেও ব্যবহার করে এই হাওয়াটা তৈরি করা হচ্ছে। আমি এই ব্যাপারে আপনার একটু মতামত শুনবো, যে আসল প্রকৃত বাস্তবতাটা কি, যে এই শিল্প অঞ্চল এবং শ্রমিক অঞ্চলের এই আন্দোলন কি কোনো উস্কানি বা একটা ষড়যন্ত্রের ফল কিনা। আর এর সঙ্গে আপনাকে আমি বিশেষভাবে প্রশ্নটা করবো, আপনার এই ব্যাপারে একটা গবেষণামূলক কাজ আমাদের চোখে পড়েছে, যে বনরুটি ছোট হয়ে আসছে এবং শ্রমিকদের মজুরি, সে শ্রমিকদের মজুরির প্রসঙ্গটা বারবার আসছে, এ নিয়ে আপনি অতীতে কাজ করেছেন। এখনকার এই বাস্তবতায় সেই বনরুটিরা আরো কতখানি ছোট হয়ে আসছে, এ ব্যাপারে যদি আপনার অভিমতটা একটু আমাদের সামনে তুলে ধরেন। ধন্যবাদ মোস্তফা ভাই। আসলে আমরা সবসময় দেখি যে যখন আমরা গার্মেন্টস আন্দোলনের একদম শুরু থেকে আমরা দেখেছি, যখনই শ্রমিকরা কথা বলেছে তখনই শ্রমিকদের আন্দোলনকে, মানে আমরা যারা আন্দোলনের সংগঠক হিসেবে কাজ করেছি তাদেরকে ষড়যন্ত্রকারী, উস্কানিদাতা, বহিরাগতদের উস্কানিতে আমরা আছি, এরকম কথাগুলো আমরা শুনতাম। এবং উস্কানিদাতা হিসেবে বললে আমরা কখনো কখনো এটাতে খুব মানে অখুশি ছিলাম না, যে হ্যাঁ, শ্রমিকদের সচেতন করাকে যদি উস্কানি বলা হয়, ফলে সেই উস্কানিটা দিতে আমরা আগ্রহী। কিন্তু
এখনকার সময়ে এসে যেভাবে পুরো আন্দোলনকে যেকোনো সময় আমরা যখন আগে আন্দোলন করেছি আমাদেরকে কখনো জামাত বিএনপি করে বলে ট্যাগ দেওয়া হতো, যখন আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি বা ছাত্ররা যখন বৈষম্য বিরোধী চাকরির সুযোগের কথা বলে তখনও কিন্তু তাদেরকে রাজাকার বলে একভাবে এক ধরনের ট্যাগ লাগানো বা এক ধরনের পরিচিত করে তাদের যে মূল আন্দোলনের ন্যায্যতা সেটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। তো এবারও সেই চেষ্টা আছে এবং আমরা মনে করি যে আসলে কেন শ্রমিকরা কথা বলছেন, কেন পাটকল, চিনিকল বা চা শ্রমিকরা তাদের যে সংকট সেই সংকট থেকে তাদের দাবির কথাগুলো সামনে আনছেন, সেটা যদি ষড়যন্ত্রের মধ্যেই শুধু খুঁজতে হয় তাহলে সেটা কখনোই খুঁজে পাওয়া যাবে না তার কারণ। এবং এখানে বাস্তব কারণ আছে সেটা আমরা সবাই জানি, সবাই এতক্ষণ আলোচনা করেছি। আনু ভাই বলেছেন, মোয়াজ্জেম ভাই বলেছেন যে শ্রমিকরা যেই মজুরি পায় এবং মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি যেই জায়গায় গিয়ে ঠেকেছে সেখানে আসলে শ্রমিকের পক্ষে এখন কিন্তু মানে কোনমতে চলাই মুশকিল। যেখানে মধ্যবিত্তরাই তার বাড়তে গিয়ে তাকে কাটছাঁট করতে হয় হিসাবে, সেখানে একজন শ্রমজীবী মানুষের তার সন্তানকে শিক্ষার সুযোগ দেওয়া বা তার চিকিৎসার সুযোগ নেওয়া কোনো কিছু করারই সুযোগ নাই। তো সেই জায়গায় যখন শ্রমিকরা কথা বলছে তখন আপনার এখনো আমাদেরকে এই নতুন অবস্থার মধ্যেও শুনতে হচ্ছে যে এখানে উস্কানি আছে কিনা। কিন্তু যখন ছাত্ররা কথা বলে তখন কিন্তু আমরা অনেক উৎসাহিত হই যে ছাত্ররা আন্দোলন করছে, প্রতিবাদ করছে, আমাদের ভবিষ্যৎ। এই শ্রমিকরাও কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং শ্রমিকরা তরুণ শ্রমিক। তারা কথা বলছে। আমরা চাই যে এই কথাগুলো বলার জায়গা তৈরি হোক, তাদের সংগঠন করার অধিকার যাতে থাকে সেই জায়গাটাই আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই শ্রমিকদেরকেও সতর্ক থাকা দরকার। যেহেতু এটা অন্য যেকোনো রাজনৈতিক সময়ের থেকে একেবারেই ভিন্ন একটা সময়। ফলে এই সময়ে এখানে কোনো যেটা আমি আগেও বলেছি কোনো দলীয় সরকার নাই এবং যারা ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে ছিল তারা নানাভাবে বর্তমান সময়ে যাতে যে সংস্কারগুলোর কথা আমরা বলছি সেই সংস্কারের জায়গা তৈরি না হয়, সেইজন্য তারাও নানান চেষ্টা করবে। ফলে শ্রমিকদের বা আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে আমাদের দাবি উত্থাপনের ক্ষেত্রে, আমাদের আন্দোলনের কৌশলের ক্ষেত্রে, আমাদের ঐক্য করার ক্ষেত্রে যাতে করে আমাদেরকে কেউ আমাদের দাবির ন্যায্যতাকে কোনোভাবেই এই বহিরাগত উস্কানিদাতা বা ইত্যাদি পরিচয়ে পরিচিত করে আমাদের আন্দোলনের ন্যায্যতাটাকে আড়াল করতে না পারে। কদিন থেকে আমরা শুনছিলাম যে শ্রমিকরা বিভিন্ন জায়গায় তাদের হয়তো কোনো স্টাফকেও পরিবর্তন করার কথা বলছেন। তো এটাতে মালিকরা খুব বিস্মিত যে এটা কেমন কথা যে স্টাফদেরকে পরিবর্তন করতে বলবে বা ম্যানেজারকে পরিবর্তন করতে বলবে। তা আমরা যেটা মনে হচ্ছিল যে আসলে যখন বিজিএমইর প্রেসিডেন্টই কিন্তু খোদ পরিবর্তন হয়ে গেছে। তারপরে হচ্ছে ধরেন সমস্ত মন্ত্রণালয়ের সচিবরা পরিবর্তন হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পরিবর্তন হয়েছে। ফলে এই জায়গায় কিন্তু একটা শ্রমিকও যে শ্রমিককে যদি তার কারখানায় প্রশাসন কোনোভাবে তাকে হয়রানি করে, তাকে মৌখিকভাবে নির্যাতন করে, শারীরিকভাবে নির্যাতন করে বা তার যে অধিকার সেগুলো থেকে বঞ্চিত করার জন্য নানান রকম ফাঁকফোকর খোঁজে, তাহলে অবশ্যই সেই স্টাফের বিরুদ্ধেও একজন শ্রমিকের কথা বলার অধিকার আছে। তো সেই জিনিসটা মালিকের ক্ষেত্রে হলে মালিক একরকম ভাবে নিচ্ছে। ছাত্রদের ক্ষেত্রে হলে আমরা বলছি যে হ্যাঁ, ছাত্ররা খুব সাহসের পরিচয় দিচ্ছে। এই ছাত্ররা আমাদেরকে আবার আশা দিচ্ছে। কিন্তু যখনই শ্রমিকরা কথা বলছেন, তখন সেই শ্রমিকদের কথাটাকে কিন্তু আর সেই গণঅভ্যুত্থানের যেই তরুণরা আমাদেরকে সাহস দেখিয়েছে, তাদের মতো করে কিন্তু আমরা শ্রমিকদেরকে বিচার করতে পারছি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই জরুরি যে আ শ্রমিকদের এই সময় তারা তাদের দাবিগুলো যাতে সুশৃঙ্খলভাবে তুলতে পারেন। কারণ আমরা জানি যে এখানে ট্রেড ইউনিয়ন নাই। শ্রমিকদের অনেকটা সময় স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে কাজ করতে হয়। আমরাও অনেক সময় কারখানাগুলোতে কাজ করতে পারি না। যে কারণে শ্রমিকদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের যে একটা সংগঠিত দাবি হাজির করা এটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু আমরা আশা করি যে সেই জায়গাটা আ তৈরি হবে। আপনার ২য় আরেকটা প্রশ্ন ছিল। আ ২য় প্রশ্নটা কি আপনি আরেকবার বলবেন মোস্তফা ভাই? আমার ২য় প্রশ্নটা ছিল যে, আপনার একটা ও গবেষণা ছিল যে বন্ডটির বন্ডটির হ্যাঁ, ছোট বন্ডটি। হয়ে হ্যাঁ, আসা। হ্যাঁ, আ ছোট আকার। ফলে এখন আমরা দেখি কি যে শ্রমিক এলাকায় আমাদের শ্রমিক বন্ধুদের সাথে তাদের পরিবারের মধ্যে সব জায়গায় এক ধরনের আমাদের ঝগড়াঝাটিটা বাড়ছে। মানে সংসারের মধ্যেও তার ঝগড়াঝাটি বাড়ছে, তার কাজের জায়গায়ও ঝগড়াঝাটি বাড়ছে বা ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। কিন্তু এগুলোর পেছনে যেই কারণটা আসলে আছে সেটা হচ্ছে ওই বন্ডটির ছোট হয়ে আসার মতোই আসলে বিষয়। কারণ যখন আমার পকেটে আমার আসলে মানে বেঁচে থাকার মতো বা মর্যাদা নিয়ে বেঁচে থাকার মতো ন্যূনতম
অর্থ না থাকে বা আমার মানে আমার চিন্তা করা তো অনেক পরের ব্যাপার। আমার চিন্তা করার জন্য যে অবসর লাগবে, যেই পুষ্টি আমার শরীরে লাগবে সেটাই আমার কাছে নাই। ফলে সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে যত জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেটা যেই আকারে গিয়ে হাজির হয়েছে, সেইখানে আসলে আমরা খুবই আশঙ্কার মধ্যে আছি। আমরা যদিও টিফিন বিল বাড়াতে বলেছি বা আ আমরা হাজিরা বোনাস বা নাইট বিল বাড়াতে বলেছি। কিন্তু অনেক জায়গায় কিন্তু নাইট বিল বা টিফিন বিলের টাকাটা না দিয়ে তারা হয়তো একটা খাবার দেন। এখন দেখা গেল যে আমরা আম মালিক পক্ষ রাজি হয়েছে, ধরেন কোথাও ৳৪০ ছিল টিফিন বিল, সেটা ৳৫০ হয়েছে। কোথাও ৳২০ ছিল সেখানে ৳৩০ হয়েছে। কিন্তু যেখানে কারখানায় খাবার দিচ্ছে, খাবারের মানটা কিন্তু সে পরিমাণ বাড়াচ্ছে কিন্তু মান হয়তো বাড়াচ্ছে না। আমার কাছে আজকে আপনার এখানে আলোচনায় আসার আগে আমাদের এক শ্রমিক বন্ধু টেক্সট করে পাঠাইলো যে ওদের কি খাবার এখন দিচ্ছে। বলতেছে খাবার বাড়ছে কিন্তু খাবারের মান বাড়ছে কিনা এটা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে। ফলে এটা তো আসলে হবেই। মানে যতক্ষণ পর্যন্ত মানে এখানে অনেকগুলো জিনিস একসাথে জড়িয়ে আছে। একটা তো হচ্ছে যে আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টা, শ্রমিকদের অন্যান্য ভাবে কিভাবে সুবিধা দিয়ে এই সংকটকালীন সময়টাকে মোকাবেলা করা যায়। করোনা কালেও কিন্তু শ্রমিক নানান সংকটে ছিল এবং রাশিয়া ইউক্রেনের সময় নানান রকম সংকট শ্রমিকদের উপর দিয়ে গেছে। মালিকরা তাদের সংকটের কথা বলেন কিন্তু উনারাও যখন বলেন যে এই যে আমাদের লাভ হচ্ছে না, কিন্তু উনাদের যখন লাভ হয় তখন সেই লাভের ভাগীদার কিন্তু আর শ্রমিকরা হন না। ফলে এই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিকদের বেতন নাই। এইরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু রেশনের জিনিসটাও কিন্তু আমরা দেখছি যে রেশনটাও শ্রমিকরা পাচ্ছেন না। বলা হচ্ছে আমরা মানে এই ১৮ দফার মধ্যে আমরা এই দাবিটাকে বিশেষভাবে হাজির করেছি এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব বেতন যতক্ষণ পর্যন্ত মজুরি মূল্যায়ন করে নতুন বেতন বা অন্যান্য সুবিধাগুলো না বাড়ানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেশন এবং টিসিবির যে আ উম খাবার স্বল্প মূল্যে খাবার সেই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের কাছে না যাচ্ছে সেটা আরো ফলে বিষয়টা তো শুধু আসলে আ মানে বাড়িওয়ালা ভাড়া কমায় দিলেই যে শ্রমিকরা ভালোভাবে বাঁচবে তা না। কারণ বাড়িওয়ালারা শ্রমিক এলাকায় বেশিরভাগ যারা বাড়ি করছেন তারাও খুবই নিম্ন আয়ের মানুষ। হয়তো খুব অল্প কষ্ট করে একটু জায়গা কিনছেন, তারাই শ্রমিকদের ভাড়া দিচ্ছেন। বড় অংশই তাই। ফলে আপনি বাজার নিয়ন্ত্রণ করবেন না, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবেন না। আ আবার আমাদের মালিকরা দেখা যাচ্ছে নানাভাবে মানে শ্রমিক নামধারী অনেককে নানাভাবে পৃষ্ঠপোষকতা করে শ্রমিকদের মুখ বন্ধ করবে। এই সমস্ত কিছু কিন্তু একটা দুষ্ট চক্রের মতো করে আম এই এই জায়গায় আছে। ফলে যেমন শ্রমিকদের কারখানা ভিত্তিক দাবি আর মালিকদের যা করণীয় সেটা করার আছে, সেমনি সরকারকেও উদ্যোগ নিতে হবে। একজন শ্রমিক ধরেন সে অসুস্থ হলো। আ তো তার পক্ষে তো আসলে আ মানে প্রাইভেট হসপিটালে যাওয়া খুব কঠিন। তারপরেও তারা একদম না পারতে হয়তো যান। কিন্তু সরকারি হাসপাতালেই বা আমরা কারা যেতে পারছি? সরকারি হাসপাতালেও শ্রমিকদের কোনো ঠাঁই নাই। তো শেষ পর্যন্ত তাদের পানি পড়া বা ঝাড়ফুঁক এগুলোর উপরেই কিন্তু নির্ভরশীল হতে হয়। ফলে কোন জায়গায় যদি শ্রমিকদের যদি স্বল্পমূল্যে চিকিৎসা বা ফ্রি চিকিৎসা, তাদের সন্তানদের তো এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আ অনির্দিষ্ট অমীমাংসিত জায়গায় থাকবে তখন তো এই বন্ড হয়ে একভাবে গোলামিল দিয়ে আমরা হয়তো ১৮ দফা হাজির করছি। কিন্তু ১৮ দফার বাইরেও আসলে অনেক কিছু আছে যেগুলো শুধু আ মানে এই ১৮ দফার বাইরে রাষ্ট্রর আসলে অনেক উদ্যোগ নেওয়ার বিষয়। আ সেই ক্ষেত্রে মালিকরা যদি কোন রকম মালিকদের তদারকি করা, আ সেই জায়গাগুলো এখানে যদি কোন ইয়েলো ইউনিয়ন থাকে, পকেট ইউনিয়ন থাকে, যাদেরকে মালিকরা ব্যবহার করছে সেগুলোর ব্যাপারেও যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়গুলোতে আমার মনে হয় বিশেষভাবে আমাদের নজর দেওয়া দরকার এবং এইগুলো তখনই সম্ভব হবে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে মালিক এবং সরকারের উপর আ একটা চাপ প্রয়োগ করা এবং জবাবদিহিতার জায়গায় তাদেরকে রাখবো এবং আমাদের আন্দোলনটা মাঠে রাখবো। আমরা চাই যে শ্রমিক বন্ধুরা আমরা একসাথে সেই ঐক্যবদ্ধ আন্দোলনটা যাতে জারি রাখতে পারি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিংবা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যাতে আমাদেরকে ভয় নিয়ে আমাদেরকে বাঁচতে না হয় এবং সারাক্ষণ যাতে আমাদের ভয় তাড়া করে না বেড়ায়। সেরকম ভয়হীন একটা কর্ম পরিবেশ এবং আমাদের মর্যাদার জীবন আমাদের হয় সেটার জন্যই আমরা আসলে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকরা লড়াই করতে চাই। আপনাকে আমি আরেকটা কথা জানতে চাইবো। মানে আপনি প্রত্যক্ষভাবে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত। শ্রমিক আন্দোলনের একজন নেত্রী হিসেবে বাংলাদেশের ইনফরমাল সেক্টরে কি অবস্থা চলছে? যেমন হাজার, হাজার আপনার নির্মাণ শ্রমিক এবং বিভিন্ন রকম আ শ্রমজীবী মানুষ আছে, সেলফ এমপ্লয়েড অনেকটা। হ্যাঁ? সেই সমস্ত শ্রমজীবী মানুষকে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে কিভাবে আপনারা সংগঠিত করতেন? বা তাদেরকে কিভাবে অ্যাড্রেস করা হয় তাদের সমস্যাগুলি? এটা নিয়ে যদি একটু আপনি আমাদের একটু ধারণা দিতেন।
আসলে আমাদের দেশে তো ইনফর্মাল সেক্টরেও শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। তাদের জন্য কোনো নির্দিষ্ট আইন নাই, কোনো নির্দিষ্ট মজুরি নাই, কোনো শ্রম ঘন্টা নাই। ফলে সেই ইনফর্মাল সেক্টরগুলোকে কিভাবে নির্দিষ্ট আইনের মধ্যে এবং ন্যূনতম মজুরির মধ্যে আনা যায়, জাতীয় মজুরির মধ্যে, সেই বিষয়গুলো আমাদের দেখা দরকার এবং আমাদের একে অপরের পাশে যদি আমরা না দাঁড়াই, কোনো আন্দোলনই আসলে শক্তিশালী হয় না। শ্রমিকের আন্দোলন কেবল শ্রমিকের আন্দোলন না, বা ইনফর্মাল সেক্টরের শ্রমিকের আন্দোলনও কেবল তার আন্দোলন না। কারণ এটা আমরা আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি। যে কারণেই আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রেই আমাদের সেটা গার্মেন্টস শ্রমিকের আন্দোলনে যেমন চা শ্রমিককে আমরা পাশে চাই, ইনফর্মাল সেক্টরের শ্রমিকদেরকে পাশে চাই, তেমনি আমাদেরই ওইটা একটা যৌথ ঐক্যবদ্ধ আন্দোলন আসলে দরকার, যেখানে বাংলাদেশের শ্রমজীবী মানুষরা যারা ইনফর্মাল সেক্টরে থাকার কারণে তাদের কোনো শ্রম ঘন্টা, শ্রম আইন, তাদের কোনো মানে বেতন কাঠামো কোনো কিছুই নাই। সেই জিনিসগুলোকে যাতে সুনির্দিষ্ট করা যায়, সেজন্য আসলে আমি মনে করি যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো দরকার এবং দিন শেষে আসলে ধরেন আমাদের গার্মেন্টস এ যদি একটা শ্রমিকের বেতন বাড়ে, তাতে কিন্তু ওই এলাকার যে ছোট দোকানদার, পান দোকানদার বা সবজি বিক্রেতা, তারও আয় বাড়ে। ফলে তার যে সংকট, সেই সংকট এবং আমার যে সংকট, রিক্শাওয়ালার যে সংকট, সেই সংকট কিন্তু একাকার হয়ে আছে। বা ইটভাঙা শ্রমিক যে কাজ করছে, একজন পরিবারের সদস্যই হয়তো পোশাক শ্রমিকেরই পরিবারের একজন সদস্য। ফলে এই জায়গাগুলোকে যদি আমরা একটা কাঠামোগত জায়গার মধ্যে না আনতে পারি এবং জাতীয় ন্যূনতম মজুরির বিষয়টা যদি আমরা না আনতে পারি, তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য আরো উদ্বেগের বিষয় হবে এবং এই সকল সেক্টরের শ্রমজীবী মানুষরাই বাংলাদেশের অর্থনীতিতে প্রতিদিন তারা ভূমিকা রাখছেন এবং বাংলাদেশ টিকেই আছে আসলে শ্রমজীবী মেহনতি মানুষের শ্রম ঘামের উপরে। ফলে সেই জায়গাটাকে আমাদের আসলে আরো অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং শুধু গার্মেন্টস না, গার্মেন্টস এর বাইরে অন্যান্য যে শিল্প খাতগুলো আছে, সেই খাতগুলো যাতে বিকশিত হতে পারে এবং সেগুলো যাতে কর্মসংস্থানের জায়গা তৈরি করে, সেগুলোর বিষয়েও আমার মনে হয় একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে, যদিও আমরা গার্মেন্টস এ কাজ করি, কিন্তু আমরা মনে করি যে আমরা শুধু গার্মেন্টস এর না, শ্রমিক আন্দোলনের কর্মী এবং বাংলাদেশের নাগরিক। তো সেই নাগরিক হওয়ার জায়গা থেকেই এই বাংলাদেশকে আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মর্যাদার জীবনের জায়গা তৈরি করতে পারে, সেই জায়গাটা এনে আমরা ঐক্যবদ্ধ কাজ করা জরুরি মনে করি। আমাদের দর্শকদের মধ্য থেকে একটা প্রশ্ন আসছে আপনার উদ্দেশ্যে। আমি আপনাকে সেটা বলি। সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে এখন দেখা যাচ্ছে একটা নতুন দাবি উঠছে যে নারী পুরুষের সমতার দাবি। এটা এখানে বোধহয় নারী শ্রমিকদের সংখ্যা অনেক বেশি এবং পুরুষ শ্রমিকদের মধ্যে থেকে দাবি উঠতেছে যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। যে মানে জি, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি এটা হ্যাঁ, প্রশ্নটা উত্তর দেই। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর যখন ৮০ দশক থেকে শুরু হয়, তখন নারী শ্রমিকদের সংখ্যা বেশি ছিল এবং একটা পর্যায়ে আমরা দেখি যে ৮০ ভাগই হচ্ছে নারী শ্রমিক। কিন্তু এখন যদি আপনি হিসাব করেন, এটা ৬০ এর কাছাকাছি হবে। তার মানে নারী শ্রমিকদের সংখ্যা কমেছে। সেই সংখ্যা কমার পেছনে অনেকগুলো কারণ আছে। এখানে অনেক বেশি অটোমেশন আসছে এবং দক্ষ শ্রমিক হয়ে ওঠার জন্য নারীদের যেই সুযোগ সুবিধাগুলো দরকার রাষ্ট্রীয়ভাবে বা কারখানার জায়গা থেকে, চাইল্ড কেয়ার সেন্টার বা তাকে যে গার্হস্থ্য শ্রমের বোঝা নিতে হয়, এই সমস্ত কারণেই কিন্তু দক্ষ শ্রমিক বা উপরের পোস্টগুলোতে আমরা সুপারভাইজার, লাইন চিফ বা অন্যান্য কাটিং মাস্টার বা আয়রন ম্যান, এগুলো জায়গা থেকে অপারেটর সেকশনেই বেশি আমরা নারীদেরকে দেখি। আর মালিকদের এই নারীদেরকে বর্তমানে কিছু, কিছু জায়গায় বেছে নেওয়ার ক্ষেত্রে একটা কারণ আমার কাছে মনে হয়, তারা ধরে নেন যে নারীরা আ তেমন একটা প্রতিবাদ করেন না। আ তারা কাজ জানেন, নারী-পুরুষ উভয়ই কাজ জানেন আমি মনে করি। এখানে আসলে কোন কাজের ক্ষেত্রে নারী বিশেষ কাজ করছে, পুরুষ কম করছে, এরকম আমি মনে করি না। কিন্তু এইটা হয়তো মালিকদের একটা বিবেচনা যে এখানে যাতে প্রতিবাদ না হয় এবং নারীদেরকে তারা মনে করেন কম প্রতিবাদী, বা নারীরা যেহেতু কম ঘর থেকে কারখানা পর্যন্ত আসলেও সে মানে ক্লান্ত হয়ে ফিরে তার ঘর গেরস্থালির কাজটাই করতো। একজন শ্রমিক হয়তো বের হয়ে চায়ের দোকানে বসছে, আন্দোলন নিয়ে কথা বলছে, নানা কিছু করছে। কিন্তু নারী শ্রমিকের জন্য সেই সুযোগটা নাই। সেই সুযোগটাও কারখানা তৈরি করছে না। চাইল্ড কেয়ার সেন্টার নাই, কোনো স্থানীয়ভাবে শিশু দিবাযত্ন কেন্দ্র সরকারিভাবে নাই। তাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ছে বা গ্রামে থাকছে, নিজ সন্তানদের সাথে থাকার ফলে নারীর কাঁধে কিন্তু অনেক বোঝা। সেই নিয়ে সে কাজ করছে। আর বর্তমান সময়ে আমার কাছে মনে হয় এটা একটা কারণ যে আ তারা ধারণা করছে, কিন্তু এই ধারণাটা আসলে সঠিক না যে নারীরা প্রতিবাদী না। আন্দোলনই সেই প্রমাণ দেখিয়েছে। আর কিছু, কিছু কারখানায় এই যে অভিযোগটা আসতেছে, কিন্তু আমরা মনে করি যে নারী পুরুষ উভয়কেই সমানভাবে নেওয়া উচিত এবং সেই নেওয়ার ক্ষেত্রে তাদের যোগ্যতাটাই প্রধান মানে বিবেচনা হওয়া উচিত আরকি।
এবং সেটাই আমরা এখনো বলছি, এবং আমরাও আমাদের দাবি দেওয়ার মধ্যে এই প্রসঙ্গটা এনেছি, এবং আমরা বলেছি যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই হবে, কে নারী কে পুরুষ এটা যেন না হয়। এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল সেখানেও কিন্তু এই মেধার প্রশ্ন বা যোগ্যতার প্রশ্ন এসছে। তবে আমরা মনে করি যে এখানে মালিকদের কোনো কৌশল থাকলে সেটাকে আমাদের দেখতে হবে, এবং আমরা উভয় শ্রমিককেই চাই কারখানায় তারা আসুক। ধন্যবাদ তাসলিমা আক্তার, জি, অনেক আপনাকে ধন্যবাদ আপনি ধৈর্য ধরে আমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আমি এবার ফিরে আসবো ডক্টর মোয়াজ্জেমের কাছে। ডক্টর মোয়াজ্জেম, আপনি শুরুতে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন যে ন্যূনতম মজুরি কিসের ভিত্তিতে আপনারা নির্ধারণ করছেন, কিভাবে এটাকে বিশ্লেষণ করছেন। আমি আপনার কাছে আপনি যেহেতু একজন গবেষক, আপনাদের প্রতিষ্ঠান যেহেতু গবেষণা কাজের সাথে জড়িত, আমার মনে হয় আমাদের এখানে যারা আজকে আলোচনা শুনছেন, বাংলাদেশের শ্রমিকদের চাওয়া পাওয়া সম্পর্কে আমরা এই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশে শ্রমিকদের চাওয়া পাওয়া নিয়ে আলোচনা করছি, এবং আমরা এমন একটা সংগঠন যারা এই গণতান্ত্রিক সমাজ নির্মাণের সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চাই। তো আপনার কাছ থেকে আমার মানে প্রশ্ন হবে, বাংলাদেশের শিল্পাঞ্চলে আপনার কর্ম পরিবেশ এবং নিরাপত্তা সম্পর্কে আপনাদের মানে স্টাডিটা কি, আপনাদের গবেষণাটা কি, আপনাদের ধারণাটা কি, এটার পরিবেশটা কেমন? আমরা অনেকগুলি ইন্ডাস্ট্রিয়াল ইনসিডেন্টের কথা জানি, হ্যাঁ, আগুনে পড়ে শ্রমিক মারা, বিল্ডিং ধসে শত শত শ্রমিক মারা, এই সমস্ত ঘটনাগুলি আমরা অহরহ দেখে আসি বাংলাদেশে। প্রাকৃতিক দুর্যোগের যেমন বিভিন্ন ঘটনায় সারা দুনিয়াব্যাপী বাংলাদেশ একটা নিউজ আইটেমে পরিণত হয়, তেমনি এই শ্রমিকদের, শত শত শ্রমিকের উপর এই অবর্ণনীয় যে দুর্ঘটনাগুলির শিকার হয় শ্রমিক, সেটাও সামনে আসে। এই প্রেক্ষাপটে আপনি যদি আমাদেরকে একটু ধারণা দেন, বাংলাদেশে এ ব্যাপারে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বা যে আইনগত কাঠামোর মধ্যে এই যে তাজরিন আর বা কারখানা যে আগুনে পুড়ে মরলো, রানা প্লাজার ঘটনা, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, তো আপনি যদি একটু এই দিকটা আলোকপাত করেন আমাদের জন্য। দেখুন, শিল্পাঞ্চলের পরিবেশকে আমরা সাধারণত দুটো বা তিনটে ভাগ করে দেখি। একটা হলো অকুপেশনাল সেফটি, অর্থাৎ যে কারখানায় কর্ম পরিবেশ নিরাপত্তাজনিত বিষয়, সেটি একটি। আর একটি হলো হেলথ রিলেটেড ইস্যুস, স্বাস্থ্যগত বিষয়গুলো, এবং আর একটা হলো শ্রমিকের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত পুষ্টি চাহিদা এবং তার অন্যান্য যে সমস্ত প্রয়োজন, সেই বিষয়গুলো। তো সেই জায়গা থেকে বিবেচনা করলে গার্মেন্টস খাতের কথা আপনাদের সকলের কাছেই পরিচিত যে 2013 সালে রানা প্লাজা দুর্ঘটনার পরে বিগত প্রায় দশককাল ধরেই বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে কারখানার নিরাপত্তা, কর্মনিরাপত্তার জায়গাটিতে বেশ বড় বড় উদ্যোগ নেবার ফলে আপনি সাম্প্রতিক বছরগুলোতে গার্মেন্টস খাতে অন্তত বড় রকমের অগ্নিকাণ্ড বা এ ধরনের বিষয়গুলো আপনি দেখবেন না, সেই অর্থে কমে গেছে, অনেক কমে গেছে। ঘটে দু একটি যে ঘটেনি তা না, কিন্তু বড় রকমের মৃত্যুর ঘটনা নেই এবং আহত অনেক কমে এসছে, যেটা আমরা সাম্প্রতিক তথ্য উপাত্তে দেখি। যদিও আবার সাম্প্রতিককালে তার অন্য কিছু উদাহরণও রয়েছে। নন রেজিস্টার্ড এখন অনেক ফ্যাক্টরি আসতে শুরু করেছে গার্মেন্টস খাতে, যেগুলো আবার সেফটি কমপ্লায়েন্স গুলো আগের সেই স্ট্যান্ডার্ডের করা হয়নি, তো সেখানে আবার দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তো এটা হলো গার্মেন্টস খাতের কর্ম পরিবেশের নিরাপত্তার জায়গায়। কিন্তু এই একই কর্ম পরিবেশ নিরাপত্তা যদি গার্মেন্টস বহির্ভূত অন্যান্য খাতে খোঁজেন, তাহলে কিন্তু আবার সেখানে আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে। আমরা ট্যানারি সেক্টরের উপর একটা গবেষণা শেষ করলাম। তো ট্যানারি সেক্টরের গবেষণার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কর্মপরিবেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ রয়ে গিয়েছে, এবং বড় বড় কিছু কারখানা ছাড়া ছোট কারখানাগুলো, অধিকাংশ ট্যানারি সেক্টরে ছোট কারখানা, সেখানে কিন্তু শ্রমিকদের যে সমস্ত কর্মপরিবেশের জন্য সেটা ফায়ার, ইলেকট্রিক্যাল, এই ধরনের সেফটির বিষয় যেমন রয়েছে, আবার ট্যানারিতে আবার অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটার সাথে স্বাস্থ্য ঝুঁকির বিষয় জড়িত। সেই ধরনের বিষয়গুলোর জন্য যে ধরনের সেফটি মেজার নেওয়ার কথা, সেগুলো সেখানে হয়তো পর্যাপ্তভাবে রাখা হয় না। তো সেই দুর্বলতাও কিন্তু সেখানে রয়ে গিয়েছে। এবং এই একই ধরনের চ্যালেঞ্জ আপনি কিছুদিন আগে প্লাস্টিক সেক্টরের ঘটনা আপনারা শুনেছেন, কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে তো আরো বড় রকমের চ্যালেঞ্জ রয়েছে। এবং
ফুড প্রসেসিং ফ্যাক্টরিগুলোর কথাও আপনারা কিছুদিন আগে দুর্ঘটনা জেনেছেন। ফলে এইভাবে চিন্তা করতে গেলে বলা যেতে পারে বাংলাদেশের কর্মপরিবেশের নিরাপত্তা যদি আপনি গার্মেন্টস খাতকে আলাদা করেন তাহলে বড়ভাবে আমরা এখনো কর্মপরিবেশের ঝুঁকি শ্রমিকদের জন্য সেটা এখনো কিন্তু রয়ে গিয়েছে। সুতরাং আমাদের বিপুলভাবে আমরা প্রায়শই বলি বাংলাদেশের কর্মপরিবেশ উন্নত, কিন্তু সেটা বলতে শুধু একটা সেক্টরকে আমরা বোঝাই, কিন্তু আদতে আমাদের উচিত হচ্ছে এই গার্মেন্টস এবং অন্য কারখানা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে কিন্তু এখনো বড় রকমের ঝুঁকি রয়ে গিয়েছে। এটা হলো স্বাস্থ্যগত নিরাপত্তার জায়গায়। স্বাস্থ্যগত ঝুঁকিও রয়ে গিয়েছে, যেমন আমি আপনাদেরকে ট্যানারির কথা বললাম, কেমিক্যাল ফ্যাক্টরিগুলোর কথা বললাম, প্লাস্টিকের জায়গাতে কেমিক্যাল ইউজ করা হয়, সেখানে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকি, টেক্সটাইল মিলগুলোতে কেমিক্যাল ব্যবহার করা হয়, সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয় রয়েছে। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের এখনো বড় উন্নতি হয়নি। আমরা গ্লোবাল ভ্যালু চেইনে কাজ করি বলে আমাদের ব্র্যান্ডস বায়ার্সরা গার্মেন্টস খাতকে দেখেন, কিন্তু গার্মেন্টস খাতের সাথে যে টেক্সটাইল পার্টটা সেটা কিন্তু তারা আবার অতটা নজরে আনেন না। ফলে টেক্সটাইল সেক্টরে কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ রয়ে গিয়েছে, স্বাস্থ্যগত পরিবেশগত চ্যালেঞ্জ সেগুলো কিন্তু রয়ে গিয়েছে। তবে এর বাইরে যে বিষয়টি যেটা আমি বলছিলাম যে শ্রমিকদের পুষ্টি নিরাপত্তার বিষয়গুলো, এই যে একটু আগে মিস তাসলিমা বলছিলেন যে তাদের নিউট্রিশনের জায়গাটি, আপনাকে একটা তথ্য দিলে বুঝবেন যে তারা আসলে কিভাবে খেয়ে বেঁচে আছেন। আমরা যে শ্রমিকদের তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করলাম তাতে আমরা একটা আদর্শ পুষ্টি বাস্কেট বিশ্লেষণ করতে চেয়েছি, তাদের কি ধরনের আদর্শ খাবার খাওয়া দরকার এটা আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে শ্রমিকরা আসলে পুষ্টি মানসম্পন্ন প্রোটিনটা তারা আসলে খুব কমই খান। তারা মূলত শর্করাটি বেশি খান, অর্থাৎ তারা চালটি বেশি খান, এবং সেটা আমরাও বুঝি কি কারণে তারা চালটি বেশি খান। এবং দেখা গিয়েছে যে পুষ্টি মানে যতটুকু চাল খাওয়া দরকার তার থেকে তারা আসলে বেশি চাল খাচ্ছেন, কেননা তার জন্য উপায় নেই তার উদরপূর্তি অন্য কিছু দিয়ে করা। তিনি যতটুকু পুষ্টি পান তার ভিতরে ডিম, মাংস বা দুধের যে বিষয়, আমরা খুব কমই দেখেছি শ্রমিকরা দুধ খান, কেননা সেটি কেনার মতো বিলাসিতা দেখানোর মতো তার সুযোগ নেই। তিনি ডিম যেটি খান সেটিও দেখা যাচ্ছে শ্রমিকদের আগে আমরা দেখেছি যে মোটামুটি গড়ে সপ্তাহে 4-5 দিন তারা ডিম খেতেন, সেটাও কমে এসছে। আগে মাসে একদিন তারা মাংস খেতেন, সেটাও এখন কমে এসছে। তো এই যে পুষ্টির ক্ষেত্রে একটা বড় রকমের অবনমন হয়, এটা কিন্তু শ্রমিকদের বড় রকমের একটা স্বাস্থ্য নিরাপত্তা বা স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য পুষ্টির জায়গাটিতে একটা বড় অবনমন ঘটিয়েছে সাম্প্রতিককালে। সুতরাং এই যে আয়টি তাদেরকে দেয়া হচ্ছে, এই আয়টুকু যে পর্যাপ্ত না ন্যূনতম যেটাকে আমরা বলি রিজেনারেটিভ ক্যাপাসিটি তৈরির জন্য, অর্থাৎ আজকে সে কাজ করলো, পুষ্টি ঘুমাতে গেল, খেয়ে দিয়ে আগামীকালকে একই পরিমাণ এনার্জি নিয়ে আগামীকালকে যে কাজ করবে সেটি কিন্তু প্রায়শই তার সে নিশ্চিত করতে পারে না। সুতরাং এই ধরনের চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের রয়ে গিয়েছে। এবং এই যে মজুরি সংক্রান্ত বিষয় বা যত আলোচনা করছি আমরা এখানে, দেখবেন এই আলোচনাটি শুধুমাত্র সরকারের তথ্য উপাত্ত মাত্র 42টি খাতে সরকারের ন্যূনতম মজুরি বোর্ড রয়েছে, যদিও খাত রয়েছে 46টি খাতে রয়েছে, যদিও খাত রয়েছে 142টির মতো। সুতরাং অধিকাংশ খাতে এখনই কিন্তু এই ধরনের মজুরি বোর্ড হওয়া এগুলো কিন্তু বাকি রয়েছে। তো জাতীয় ন্যূনতম মজুরির যখন প্রস্তাবনা আসে, যেটা অধ্যাপক আনু মোহাম্মদ বললেন বা মিস তাসলিমাও বললেন, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে আগে অন্তত ফর্মালাইজ সেক্টরগুলোকে ফর্মাল করা, যেটা কেন একটা বড় রকমের ইনফর্মালাইজেশন রয়ে গেছে সেটাকে ফর্মালাইজ করার একটা দরকার রয়েছে। আর একটি হলো যে এগুলোকে প্রথমত তাদের সেক্টরাল মিনিমাম ওয়েজ যদি যত বেশি সংখ্যক শ্রমিকের খাতগুলোতে করা যায় সেটি যদি একটা তৈরি হয়, তাহলে তার ভিত্তিতে জাতীয় ন্যূনতম মজুরি তে নেগোশিয়েট করা বা সেখানে অ্যাচিভ করা, এটা আমার কাছে কেন জানি মনে হয় তুলনামূলকভাবে সহজতর হবে। সুতরাং সেই জায়গাটির জন্য আমাদের দ্রুততর সম্ভব যত বেশি সেক্টরকে সেক্টরাল মিনিমাম ওয়েজ বা ওয়েজ বোর্ডের আন্ডারে নিয়ে আসা, যত বেশি সংখ্যক খাতকে সেই উদ্যোগটা নেবার জন্য আমাদের বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়া দরকার। আর আমাদের উচিত হচ্ছে ধীরে ধীরে আসলে গার্মেন্টসের বাইরে অন্য খাতগুলোর এই কর্মপরিবেশ, পুষ্টি, নিরাপত্তার বিষয়গুলোকে আরো বেশি সংখ্যক আলোচনায় আনা। আমরা প্রায়শই এই বাংলাদেশের শ্রমিক কর্মপরিবেশ বলতে গার্মেন্টসের সাথে মিলিয়ে ফেলি, মজুরি বলতে গার্মেন্টসের সাথে মিলিয়ে ফেলি,
পুষ্টি নিরাপত্তা বলতে গার্মেন্টস নিয়ে ফেলি, গ্লোবাল যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও গার্মেন্টস এর বাইরে চিন্তা করতে চান না, গ্লোবাল যে ফাইন্যান্সিয়ার তারাও গার্মেন্টস এর বাইরে চিন্তা করতে চান না, ভ্যালু সাপ্লাই চেইন গুলো গার্মেন্টস এর বাইরে চিন্তা করতে চান না। এই যে আমাদের একমুখিতা, এটাও কিন্তু আমাদের সামগ্রিকভাবে শিল্প বা কর্ম পরিবেশের উন্নয়নের পিছনে একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এবং সরকারের প্রশাসন প্রতিষ্ঠান এগুলো অনেক বেশি গার্মেন্টস খাত কেন্দ্রিক একটা অ্যাটিটিউড হয়ে গিয়েছে। এমনকি মিডিয়ার রিপোর্টের ভিতরেও অনেক সময় আমরা দেখি যে গার্মেন্টস দেখবেন প্রতি মাসে দেখবেন একটা এক্সপোর্টের একটা হিসেবের একটা রিপোর্ট করেন মিডিয়াগুলো, কিন্তু সেটাতেও দেখা যায় ফোকাস রাখা হয় গার্মেন্টস এর উপরে। এই যে এক ধরনের এক ওয়ান সাইডেড একটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন, এটাও আসলে অনেকভাবে আমাদেরকে এই যে আমরা যেটা ডাইভার্সিফিকেশন চাই, সেক্টর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন চাই, সেক্টরাল ডাইভার্সিফিকেশন চাই, এগুলো হবার পিছনে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। ডক্টর মজিম, আপনাকে ধন্যবাদ এ বিষয়ে বলার জন্য। আপনি নিশ্চয়ই অধ্যাপক আনু মোহাম্মদের আলোচনা একটা বিষয় লক্ষ্য করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে, আমি যেভাবে বুঝেছি ওনার আলোচনা, যে মালিকেরা নানা রকম সুযোগ সুবিধা নেয়, সরকার নানা রকম প্রণোদনা, অফিসিয়াল প্রণোদনা থাকে, এবং আরেকটা জিনিস আলোচনায় থাকে যে অনেক রকম আনঅফিসিয়াল প্রণোদনা তারা ব্যবহার করে তাদের নিজেদের টাকা পয়সা ইনকামের পথটা বাড়ায়। অর্থাৎ যেটাকে একভাবে বলা যায় এক ধরনের দুর্নীতির সাথেও এই বাংলাদেশের যে শিল্প কলকারখানার মালিক শ্রেণী তারা জড়িত, এবং সেভাবেই তারা যেভাবে সম্পদ গড়ে তোলে। কিন্তু শ্রমিকেরা তারা যে কলকারখানায় যে শ্রমিকেরা কাজ করে তাদের সাধারণ ন্যূনতম যে মজুরি বা তাদের সুযোগ সুবিধা সেগুলির কোনো স্ফীতি হয় না। আমার প্রশ্নটা হবে আপনার কাছে, আপনাদের সেন্টার ফর পলিসি ডায়ালগ, আপনারা যে গবেষণা করছেন বাংলাদেশের শিল্প, শ্রমিক এবং ইন্ডাস্ট্রি নিয়ে, এই দুর্নীতিগুলি কি আপনারা কখনো অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, বা আপনাদের গবেষণার আওতার মধ্যে কি এই প্রসঙ্গগুলি আসে যে বিহাইন্ড দ্য স্ক্রিন কি ঘটে, ইন্ডাস্ট্রির মালিকরা কি কাণ্ডগুলি করে, সেগুলি সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলতেন। দেখুন, গবেষক হিসেবে একটা বড় রকমের একটা হাত পা বাঁধা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কিন্তু যদি বলেন যে আমরা ফিল করি কিনা, অনুমান করি কিনা, সেটা আমরা করি। কিন্তু যখনই গবেষক হিসেবে বলেন তখনই তথ্যউপাত্ত দরকার হয়। এখন তথ্যউপাত্ত, এই যে দুর্নীতির মতো বিষয়গুলোতে তথ্যউপাত্ত পাওয়াটা একটু কষ্টসাধ্য বিষয়। তার ভিতরে এই ধরনের সীমাবদ্ধতার ভিতরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তার মতো করে বিশ্লেষণ করে দুর্নীতির জায়গাগুলো বিভিন্ন সময় বের করছে। কিন্তু আপনি আসলে যে জায়গাতে মানে এই অসুস্থ প্রতিযোগিতা, অথবা একটু আগে প্রফেসর আনু মোহাম্মদ যে একটি ক্ষমতা কাঠামোর কথা বলছেন, আসলেও এই ক্ষমতা কাঠামোর চাপটি যে কত ব্যাপক সেটা আমরা মাঝে মাঝে অনুভব করি, এবং কিছুগুলো হয়তো আপনাদের সাথে হয়তো এখানে শেয়ারও করা যাবে। এবারের যখন ন্যূনতম মজুরি বোর্ডের যখন আলোচনা চলছিল নভেম্বরে, সেই সময়কালে আমরাও যেহেতু মজুরি বোর্ডের আলোচনার সঙ্গে ছিলাম, সেই সময়কালে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিহাইন্ড দ্য সিন কি ধরনের প্রেশারগুলো বিভিন্ন ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো দিচ্ছে। এবং শ্রমিক প্রতিনিধি যিনি বোর্ডে ছিলেন তার মাধ্যমেও আমরা কিছু কিছু তথ্যউপাত্ত পাচ্ছিলাম সেখানে কি ধরনের প্রেশার তার উপরে বিভিন্ন পক্ষ থেকে আছে, যেটা অন্যরা, যে মিস তাসলিমাও আগে অনেক সময় এটা বলেছেন, এখানেও বললেন। এটা যেমন একটা দিক যে এই প্রেশারগুলো সবসময় রেখে একটা চাপ দিয়ে শ্রমিককে এক রকমের হাতে পায়ে বেঁধে ফেলা এই নেগোসিয়েশন প্রসেসে। ফলে আমি প্রায়শই একটা কথা বলি যে ট্রাইপাট্রিয়েট নেগোসিয়েশন গুলো ফাইনালি গিয়ে এটা বাইপাট্রিয়েটে রূপান্তরিত হয়। অর্থাৎ এক সাইডে সরকার এবং মালিক থাকেন এবং আরেক সাইডে আসলে শ্রমিক থাকেন, এবং সেই রকম একটা জায়গা থেকে শ্রমিকের পক্ষে কখনোই উপযুক্তভাবে নেগোসিয়েট করা বা শ্রমিকদের দাবি পূরণ করা এটা সম্ভব হয় না। উপরন্তু তথ্যউপাত্তের বিষয়গুলো তো আছেই। আইনগতভাবে বলা আছে 12টি সূচককে ব্যবহার করে নেগোসিয়েট করতে হবে, কিন্তু
কালে ভদ্রে আমরা দেখেছি যে একটি বা দুটি সূচকের বিষয়ে নিয়ে ন্যূনতম মজুরির আলোচনা হয়, মূল্যস্ফীতি নিয়ে কিছুটা আলাপ আলোচনা হয় এবং এক্সপোর্টের গ্রোথ বা এই সমস্ত বিষয়গুলো। এবারের ন্যূনতম মজুরির আলোচনা তো সেই বিষয়গুলোও দেখিনি আসলে আলোচনা করতে। মোট কথা তথ্যপাত্য ভিত্তিক অথবা আইনগতভাবে বাধ্যতামূলক যে সূচকগুলো সেগুলোকে আমরা ব্যবহার করতে দেখিনি। এবং এর থেকে, এবং এই যে আপনি যে সুযোগ সুবিধা নেওয়ার কথা বলছেন, সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে একটা তো আছে যে বিভিন্নভাবে ক্যাশ ইনসেন্টিভের বিষয়টা রয়েছে। যেমন তত্ত্বীয়ভাবে বললে আমাদের কাছে মনে হয় না যে এখন তৈরি পোশাক খাতে আলাদা করে বড়ভাবে ক্যাশ ইনসেন্টিভের দরকার আছে। ক্যাশ ইনসেন্টিভ আসলে তখনই দেওয়া হয় যখন আসলে এই যেটা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রির একটা আর্গুমেন্ট রয়েছে, অথবা কোনো ধরনের ইমার্জিং সেক্টর বা ইমার্জিং কোনো প্রোডাক্টের মার্কেট এরকম কিছু পোটেনশিয়ালিটি গ্রো করছে, সেই জায়গায় আপনি প্রমোট করতে চান সেটা। এই দুটোর কোনোটির জন্যই আসলে এই মুহূর্তে আমরা খুব বেশি দেখি না। নিউ মার্কেটের জন্য কিছুটা আছে, নিউ প্রোডাক্টস এর জন্য কিছুটা হতে পারে, কিন্তু এখন কিন্তু ঢালাও ভাবে 1% হারে সকল মার্কেটের জন্য ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার একটা বিধান রয়েছে, যেটি আমাদের কাছে মনে হয় যে এটি গার্মেন্টস খাতের জন্য দরকার নেই। বরঞ্চ এই ধরনের ইনসেন্টিভের টাকাটি বরঞ্চ অন্য খাতগুলোতে ব্যবহারের প্রয়োজন বা সুযোগ রয়েছে, যেটা আমরা কিন্তু দেখি যে সেটা না। তার এছাড়া তারা যে ট্যাক্স দিয়ে থাকে সেই ট্যাক্সের জায়গাটিতেও হিসেবের ক্ষেত্রেও আমাদের কাছে মনে হয়েছে যে এই হিসেবটি ঠিক মতো করলে এখানেও উপযুক্তভাবে কতটুকু আসলে তারা ট্যাক্স দেন, এবং তত্ত্বীয়ভাবে বিবেচনা করলে এটা অন্য অনেক কম্পিটিটিভ সেক্টরের চেয়ে তারা অনেক কম ট্যাক্স দিয়ে থাকেন, সেটাও এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই ক্ষেত্রে ইতিবাচক দিক, মুনাফার একটি হিসেবের কথা একজন প্রশ্ন করেছিলেন ভাই, এখানে দেখলাম এই ক্ষেত্রে একটা যেটা করা হয়ে থাকে যে এক্সপোর্ট ভ্যালুর উপরে 0.1%-এর একটা পরিমাণ কেটে রাখা হয় শ্রমিকদের লেবার ওয়েলফেয়ার ফান্ডের জন্য, সেন্ট্রাল ওয়েলফেয়ার ফান্ডের জন্য। সেখান থেকে শ্রমিকদের জন্য পরিবারের কোনো সন্তানের বিবাহ শাদী, কোনো অসুস্থতা বা কোনো শিক্ষা বা অন্য কোনো প্রয়োজনে সেখান থেকে আবেদন করে অর্থ তোলার সুযোগ রয়েছে, সেটা একটা দিক আছে। কিন্তু রাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে এখন আমরা আরো অন্যভাবে ব্যবহার করতে অনেক সময় দেখি। যেমন আমরা দেখি যে খুব স্ট্র্যাটেজিক বিষয়গুলোর ক্ষেত্রে, যেমন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক খাতগুলোতে তারা তাদের মেম্বারদেরকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী হন, যেটা বোঝাই যায় যে এই ধরনের স্ট্যান্ডিং কমিটিগুলো কেন তারা সেখানে উৎসাহ নিচ্ছেন সেটা। অথবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, মন্ত্রণালয়গুলোতেও তারা আসলে থাকতে চান, এবং সেটার কারণে আমরা দেখতে পাই। এবং একটা মোটামুটি একটা গড়পড়তা হিসেব রয়েছে। আমি এটা প্রায়শই বিভিন্ন খাতের যখন আলাপ আলোচনা হয়, তারা আমাদেরকে যখন ডাকেন বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে বাজেটের আগে বিভিন্ন বাজেট সংক্রান্ত আলোচনাগুলোতে অন্যান্য খাতের উদ্যোক্তারা বা শ্রমিকরা আমাদেরকে সাথে আলাপ আলোচনা করেন, তখন আমি তাদেরকে ঠাট্টার ছলে বলি অন্যান্য খাতগুলোকে, আপনাদের খাতে আসলে আপনাদের এই সেক্টরের কয়জন এমপি রয়েছেন এই সংসদে, সেটির উপরে নির্ভর করবে আপনি কতটুকু আসলে সুবিধা আদায় করতে পারবেন। যেখানে গার্মেন্টস এর মতো খাতে প্রায় 23, 24, 25 জনের মতো এমপি থাকে, এবং অন্যান্য খাতগুলোতে একজন থাকে কি থাকে না, 2 জন 3 জন থাকে, এরকম জায়গাতে দেখা যায় যে পাওয়ার স্ট্রাকচারেও তারা এই ধরনের বিষয়গুলোকে বিভিন্ন ধরনের ট্যাক্সের জায়গাতে সুবিধা নেওয়া অব্যাহত রাখা অথবা কমিয়ে দেওয়ার মতো বিষয়গুলো নেওয়া বা ডিলে করানো বা কোনো একটা সুবিধা রাখা, এই সবগুলোকে দেখা যায় যে এই সমস্ত পাওয়ার স্ট্রাকচারকে ব্যবহার করে করতে দেখা যায়। তো এই বিষয়গুলো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমাদের কাছে মনে হয়। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম। আমি এবার অধ্যাপক আনু মোহাম্মদের কাছে যাব। আমরা আলোচনা প্রায় শেষ প্রান্তে। আমরা ডক্টর আনু মোহাম্মদের কাছে জানতে চাবো যে আপনারা যে বাংলাদেশে এই বর্তমান সময়কালে যে নাগরিক সমাজকে সংগঠিত করে যে নাগরিক আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন, সেই নাগরিক আন্দোলনের মধ্যে আপনারা এই যে শ্রমজীবী মানুষের বাংলাদেশে কত মানে 15-20 বছর যাবত আমরা যেটা দেখে আসছি, যে এর আগে আমি উল্লেখ করছি যে আমাদের চিনি কলগুলির এই অবস্থা, আমাদের পাটকলগুলি 26টা পাটকল বন্ধ হয়ে গেছে, আমাদের চা শ্রমিক, আমাদের ট্যানারি শ্রমিক, বিভিন্ন ক্ষেত্রে শ্রমজীবী মানুষের যে দুঃখ দুর্দশা, এবং আপনি এর আগে প্রথম আলোচনায় যেভাবে বললেন যে ধরনের একটা গণতান্ত্রিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করা দরকার, যার মধ্যেই
এই সুরক্ষাগুলি প্রতিটি শ্রমজীবী মানুষের তাদের নিজস্ব ট্রেডে কর্মজীবনে থাকা এবং শিল্প কলকারখানার মধ্যে যে তাদের নিরাপত্তা ইত্যাদি সব মিলে যে আন্দোলনটা আপনারা গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন, আপনি যদি একটু আলোকপাত করেন যে আমরা যেহেতু দেশে বিভিন্ন প্রান্তে, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরাও বাংলাদেশের শ্রমজীবী মানুষের এই অধিকার সংরক্ষণের সংগ্রামে যুক্ত থাকতে চাই। ফলে এর যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার যে সংগ্রাম, আপনাদের এই নাগরিক প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে এটাকে অ্যাড্রেস করছেন বা আমরা কিভাবে আপনি কিভাবে আন্দোলনটাকে ভিউ করছেন, এই প্রসঙ্গে যদি একটু বলেন। ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রথমে আপনাদের অভিনন্দন জানাই যে গণতান্ত্রিক অধিকারের জন্য আপনারা যে সংগঠন করেছেন ইউরোপে প্রবাসীদের নিয়ে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি এবং বাংলাদেশের জন্য এটা খুবই প্রয়োজনীয়। কারণ প্রবাসে এখন অনেক বাংলাদেশি আছেন এবং প্রবাসে যারা আছেন তাদের একটা বড় অংশের প্রবাসে থাকলেও তাদের একটা মনোযোগ বাংলাদেশের দিকে আছে। বাংলাদেশের এই যে গণতান্ত্রিক রূপান্তরের যে লড়াই কিংবা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন, তার জন্য যে চিন্তা এবং তার জন্য যে লড়াইয়ের চেষ্টা, সেই ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশের যারা প্রবাসে বাস করেন তারা অনেকভাবেই ভূমিকা পালন করতে পারে। কারণ এখন সারা পৃথিবীতেই আমি যেখানেই থাকি না কেন, আমি বিভিন্ন উপায় আছে, এখন প্রযুক্তিগতভাবে এটি সম্ভব যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভূমিকা পালন করা সম্ভব। এবং বিশেষত বাংলাদেশ থেকে আমরা যখন দেখি যে বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈর শাসনের ভিত্তিতে কিছু গোষ্ঠী তারা জনগণের সম্পদ লুণ্ঠন করে এবং সেটা পাচার করে কোথায় নিয়ে যায়, আরেকটা দেশে নিয়ে যায়, অন্য দেশে নিয়ে যায়, ইউরোপে নিয়ে যায়, আমেরিকা নিয়ে যায়, উত্তর আমেরিকা এবং ইউরোপে নিয়ে যায়। এর পাশাপাশি আবার কাছাকাছি যারা একটু কম সফল তারা হয়তো মালয়েশিয়া নেয় কিংবা দুবাই নেয়। এই যে যারা প্রবাসে আছেন তারা যদি একটা সংগঠিত সজাগ ভূমিকা পালন করে, তাইলে কিন্তু এই যে বাংলাদেশ থেকে লুটেরা গোষ্ঠী, জনবিরোধী শক্তি, তারা অন্য দেশে গিয়ে আশ্রয় পায় এবং সেখানে গিয়ে তারা বাংলাদেশের সম্পদ কেন্দ্রীভূত করে, এটা কিন্তু তাদের পক্ষে সহজ হয় যদি প্রবাসীরা সজাগ থাকে এবং সংগঠিত। তারা কিন্তু সেটা দুবাই হোক কিংবা টরন্টো হোক, নিউ ইয়র্ক হোক কিংবা লন্ডন হোক, যেখানে হোক কিংবা বার্লিন হোক, সেখানে তারা তাদেরকে পাকড়াও করতে পারে, জবাবদিহির মধ্যে আনতে পারে, তোমরা বাংলাদেশের এই সর্বনাশ করে তোমরা কি করছো। তো আমরা এখন নাগরিকদের তো বিভিন্ন উদ্যোগ, নাগরিক মানে কি, বাংলাদেশের যারা নাগরিক তারা সবাই শ্রমিক আছে কিংবা কৃষক আছে, তারা সবাই তো নাগরিক, এবং শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপরে আইনজীবী, সব বিভিন্ন ধরনের মানুষ। কিন্তু তাদের একটা কেন্দ্রীয় জায়গাটা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক এবং অভিন্ন জায়গা। বাংলাদেশের নাগরিক হিসেবে যারা মনে করে যে বাংলাদেশকে একটা মানুষের বাসযোগ্য বাংলাদেশ হিসেবে দাঁড় করাইতে হবে, মানে বৈষম্যহীন বাংলাদেশে দাঁড় করাইতে হবে, তাহলে তার একটা ছবি আমাদের সামনে পরিষ্কার করা দরকার যে হ্যাঁ কি সম্ভব। আসলে বাংলাদেশে যেটা হয়েছিল এখন তার মধ্যে একটা নতুন সম্ভাবনা আসছে। বাংলাদেশে গত 15 বছরের শাসনটা এমন একটা জগদ্দল পাথরের মতো হয়েছিল যে মনে হয়েছিল যে কিছুই সম্ভব না, কোনো ধরনের পরিবর্তনই সম্ভব। সেই পরিবর্তনটা যে হয়েছে সেটা যেভাবেই হোক হয়েছে এবং সেটা নৃশংসতার মাধ্যমে সরকার দমন করার চেষ্টা করেছে, দুঃখিত, কিন্তু সফল হয় নাই এবং তারা পালাতে বাধ্য হয়েছে। এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি বিপুল উৎসাহ উদ্দীপনা, আবার নানা ধরনের সমস্যাও দেখতে পাচ্ছি, কিছু ফ্যাসিবাদী গ্রুপের নাড়াচাড়াও দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যে নতুন একটা বাংলাদেশ করার চেষ্টা, এটা প্রত্যাশাটা তৈরি করেছে, মানে প্রত্যাশার যে সীমা সেটি অনেক নিচে চলে গেছিল, যে কোথায় কিছুই সম্ভব না, কিছুই হয়তো সম্ভব হবে। সেই প্রত্যাশাটা উপরে এসছে যে না, এটা আমরা চেষ্টা করতে পারি। সেই জন্য এই স্বপ্নটা যে বৈষম্যহীন বাংলাদেশ, আমি মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশের রূপকল্প বা তার একটা পরিষ্কার চিত্র আমাদের হাজির করা দরকার। আমরা যে গণতান্ত্রিক কমিটি করেছি তার একটা গণতান্ত্রিক কমিটি এখনো প্রস্তুতি পর্যায়ে বাংলাদেশে, এটা ধরেন আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, প্রোগ্রাম হচ্ছে, সামনে আরো হবে, কিন্তু
প্রস্তুতির মধ্যে আছি। আমরা হয়তো একটা কনভেনশনে যাব, সেখানে হয়তো আমরা চাইবো যে প্রবাসীদেরও প্রতিনিধিত্ব থাকুক, এবং সেখানে আমরা দুইটা, আমি নিজে মনে করি, যেটা ধরেন সামনে হয়তো আরো সিদ্ধান্ত হবে, আরো অন্যরাও যোগ দেবে, তার মধ্যে দুইটা মাত্রা, মানে দুইটা দিক। একটা হচ্ছে যে প্রতিনিয়ত যে গণতান্ত্রিক অধিকারের উপরে হামলা, মানুষের পরিচয়ের কারণে, তার শ্রেণীগত কারণে, কিংবা ধর্মীয় কারণে, জাতিগত কারণে, লিঙ্গীয় কারণে তাদের উপরে যে বৈষম্য হয়, কিংবা তাদের উপরে আক্রমণ হয়, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, কিংবা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই হয়নি। মানে আপনি ধরেন শ্রমজীবী মানুষের তো গণতান্ত্রিক অধিকার নাই আসলে। ধরেন নির্মাণ শ্রমিকদের কথা বললেন, এই যে কিছুদিন পর পর দেখা যায় যে 17 তলা থেকে 12 তলা থেকে 6 তলা থেকে পড়ে মারা গেল, কোনো জবাবদিহি নাই, এ মারা যাচ্ছে, একের পর এক মারা যাচ্ছে, কারখানার মধ্যে মারা যাচ্ছে। আপনার এই যে সড়ক দুর্ঘটনা, সেখানে নির্মাণ পরিবহন শ্রমিক মারা যাচ্ছে, পথচারীরা মারা যাচ্ছে, শিক্ষার্থী মারা যাচ্ছে। তারপরে খুবই বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কারখানাগুলো আছে, সেখানে কোনো প্রোটেকশন নাই, শ্রম পরিদর্শক। মানে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার কথাটা আমরা আসলে বলতেই পারি না, কারণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই হয়নি বেশিরভাগ ক্ষেত্রে। আর আপনি যেটা ইনফর্মাল সেক্টর বললেন, ইনফর্মাল সেক্টরটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের 85% ইনফর্মাল সেক্টর। মানে বাংলাদেশে আসলে প্রাতিষ্ঠানিক শ্রমিক খুবই কম, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, মানে তারা নিজেরা যা পারে করছে, এবং সেটা কোনো নির্দিষ্ট রূপ নাই, যখন যেটা পাওয়া যায় সেটা করছে। আবার একজন কাজ করলেও হবে না, সে বাচ্চাকে নিয়ে আসছে, নাতিকে নিয়ে আসছে, বৃদ্ধ বাবা মা কাজ করছে, সবাই মিলে কাজ করে টিকে থাকার একটা চেষ্টা। এটা একটা অসম্ভব, মানে এটা একটা অসম্ভব জার্নি তাদের, মানে বেঁচে থাকার জন্য যে এত লড়াই করতে হয়। মানুষের তো লড়াই হবে উন্নত জীবনের জন্য, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের বেঁচে থাকার জন্য, কোনো রকমে বেঁচে থাকার জন্য, মানে প্রাণী হিসেবে বেঁচে থাকার জন্যই তাদের ভয়ঙ্কর রকম লড়াই করতে হয়। তাদের কোথায় গণতান্ত্রিক অধিকার? কোনো গণতান্ত্রিক অধিকারই নাই। মানে এই যে জাতীয় ন্যূনতম মজুরির কথা বললাম, সেটা হচ্ছে একটা অধিকার। শিক্ষা, ধরেন আপনি শিক্ষা এই যে ক্রমান্বয়ে প্রাইভেটাইজেশন, কমার্শিয়ালাইজেশন হয়ে সব আওতার বাইরে চলে যাচ্ছে। এখন একজন গরিব বাবা মা তার সন্তানকে লেখাপড়া করাবে, তার জীবনটা চলে যায় যদি লেখাপড়া করাতে চায়। চিকিৎসা এত কমার্শিয়ালাইজ, এত প্রাইভেটাইজ, এবং শান শওকত আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষের যে তার যে ন্যূনতম চিকিৎসা পাওয়া, সেই চিকিৎসা পাইতে গেলে তো সর্বশান্ত হয়ে যাচ্ছে। এবং যারা ইতিমধ্যে সর্বশান্ত, তারা কোথায়? মানে তাদের তার কিছু পাওয়ারও নাই, সেজন্য তাদের তো চিকিৎসারও কোনো উপায় নেই। সেজন্য শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, তার পরিবহন বলেন, তার যে আশ্রয় বলেন, এগুলো তো তার একটা অধিকারের মধ্যে পড়ে। এই অধিকারটা প্রতিষ্ঠাই হয়নি। তো গণতান্ত্রিক অধিকার রক্ষা আমরা করবো, প্রতিষ্ঠাই তো হয়। সেই কারণে গণতান্ত্রিক অধিকারের জায়গাগুলো মানুষের মধ্যে অনেক সময়, মানুষের মধ্যে এই হতাশাটা বা প্রত্যাশাটা এত নিচে থাকে যে তার যে অধিকার, সেইটা দাবি করার শক্তিটাও তার ভেতর থেকে আসে। এই যে রাষ্ট্রের কাছে সে বলবে যে আমি সর্বজনের জন্য শিক্ষা চাই, এটা আমার অধিকার, এবং এটা বিনা পয়সায় দিতে হবে। কি কারণে? রাষ্ট্রের এটা দায়িত্ব, এবং সংবিধানে লেখা আছে এটা। আপনারা অনেকে হয়তো অবাক হবেন যে সংবিধানে কিন্তু লেখা আছে যে রাষ্ট্র এই সকল নাগরিকের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলোর দায়িত্ব গ্রহণ করবে, মানে এটা নিশ্চিত করবে। এটা লেখা আছে, অদ্ভুত যে সংবিধানে লেখা আছে। তো যত সরকার এর মধ্যে আসলো, সবাই তো এই সংবিধানের বিরুদ্ধেই কাজ করেছে আসলে। এই যে এই জায়গাগুলো, অধিকার দাবি করার জায়গাটাই মানুষের মধ্যে অনেক সময় ওই সাহসটাই আসে না। আমি মনে করি মালিকানার বোধ এবং অধিকারের বোধ আনাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং গণতান্ত্রিক অধিকার কমিটিতে আমরা মনে করি যে গণতান্ত্রিক অধিকারের এই জায়গাগুলো, প্রতিনিয়ত যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, সেগুলো তো আমাদের একটা প্রয়োজনীয় কাজ হবে এটা মোকাবেলা করা। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গেলে আরো কোন জায়গাটায় রাষ্ট্রের সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিবর্তন করতে হবে, সেগুলো সুনির্দিষ্ট করা, এটা হলো একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে, আমি মনে করি যে আমাদের বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের একটা রূপকল্প দাঁড় করানো, যেটা মানুষের সবার মধ্যে জায়গাটা তৈরি করা। মানে আমরা কেমন রাষ্ট্র চাই, কেমন সমাজ চাই। এবং বৈষম্যহীন বাংলাদেশ বলতে আমি নিজে মনে করি যে 4টা দিক বিশেষভাবে অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে বৈষম্যহীন বললাম, কিন্তু এই 4টার কোনোটার দিকে আমার মনোযোগ ঠিক মতো থাকলো না, তারপরে বৈষম্যহীন হইবে। বৈষম্যহীন করতে গেলে 4টা ক্ষেত্রে বৈষম্যটাকে আমাদের নজর দিতে হবে। একটা হচ্ছে শ্রেণীগত বৈষম্য, বিপুল বৈষম্য বাংলাদেশে। আপনি ধরেন জিডিপি যদি দেখেন, ক্রমান্বয়ে 1/1 আয় বেড়ে যাচ্ছে,
আর শতকরা 90% আয় কমে যাচ্ছে, মানে তার অংশীদারিত্ব কমে যাচ্ছে। এবং এই বৈষম্যের যে এই যে ব্যবধানটা, এটা ক্রমান্বয়ে বাড়ছে। এইটা শ্রেণীগত বৈষম্য, এটা একটা বড় জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আমাদের জাতিগত বৈষম্য, মানে জাতি হিসাবে বাংলাদেশে শুধু বাঙালি বাস না, বাংলাদেশে তো অন্যান্য জাতি বাস করে। এই স্বীকৃতিটাই এখন পর্যন্ত বাংলাদেশ 53 বছর পরেও দিতে পারে নাই, যে বাংলাদেশ শুধু বাঙালির বাস না, বাঙালি ছাড়াও অন্যান্য জাতি আছে। তো তার এই স্বীকৃতি না দেওয়ার ফলে তাদের প্রতি বৈষম্য হচ্ছে নানা রকম, আক্রমণও হচ্ছে নানা রকম, সেইটাও আমাদের একটা জায়গা। আরেকটা হচ্ছে জাতি ধর্মীয় বৈষম্য। আমাদের তো মুসলমান, বাঙালি মুসলমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী তো আছে, এবং তাদের যে অস্তিত্ব, তাদের যে অধিকার, তাদের যে স্পেস, সেটা তো নিশ্চিত করতে হবে। সেখানে যে নিরাপত্তাহীনতা, একজন হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে, কিংবা অন্য মতাবলম্বী হওয়ার কারণে যদি নিরাপত্তাহীন বোধ করে, এটা তো গণতান্ত্রিক হলো না। একটা গণতান্ত্রিক সমাজ মানে হলো যে তার বিশ্বাসের কারণে সে যদি অন্যের কোনো ক্ষতি না করে, তাহলে তার বিশ্বাস, তার পরিচয়, তার মতের কারণে তার তার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, তার নিজের মত কিংবা বিশ্বাস কিংবা ধর্ম সেটাকে নিশ্চিত করা। ধর্মের কারণে, পরিচয়ের কারণে একজনের নিরাপত্তাহীনতা বোধ করবে এবং সেটাকে আমরা বলবো যে গণতন্ত্র হয়েছে, আমরা নির্বাচন করলাম, তাহলে তো হবে না। এই জায়গাটা নিশ্চিত করতে হবে। আর একটা হচ্ছে লিঙ্গীয় বৈষম্য, মানে আমাদের তো নারী পুরুষ একটা বড় দুইটা অংশ বাংলাদেশের মানুষের মধ্যে, এছাড়াও তো অন্যান্য বৈচিত্র্য আছে। এই লিঙ্গীয় বৈচিত্র্য যেটা, সেখানে কোনো রকম বৈষম্য যাতে না হয়, নারী পুরুষ তো বটেই, অন্যান্য লিঙ্গীয় যারা আছে তাদেরও যেন কোনো বৈষম্যের বা অবিচারের শিকার না হয়, সেটা নিশ্চিত করা। তার মানে এগুলিকে ধরে ভবিষ্যতের বাংলাদেশের রূপকল্পটা দাঁড় করানো, এবং সেইটাকে একটা লক্ষ্য হিসেবে, ওইটাকে লক্ষ্য করে মানুষের মধ্যে জনমত তৈরি করা, তার শক্তিটা তৈরি করা, তার চিন্তা এবং সাংগঠনিক সক্রিয়তা দাঁড় করানো। আমি মনে করি যে এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমি আশা করি যে বাংলাদেশে গণতান্ত্রিক কমিটি সহ অন্যান্য যত সংগঠন, এটা আসলে অনেকের কাজ, মানে অসংখ্য উদ্যোগ আসলে দরকার, বহু উদ্যোগ দরকার। এটা গণতান্ত্রিক কমিটি এই বিষয়ে কিছু কাজ নিশ্চয়ই করতে পারবে আশা করি। আর পাশাপাশি আপনারা যারা প্রবাসে এই কমিটিটা করেছেন, সেইটাও এখানে একটা এই রূপকল্প তৈরি করা, এবং এটার ভিত্তিতে যে জনমত তৈরি করা, চিন্তা করা, তাত্ত্বিক কাজ করা এবং এটার জন্য সাংগঠিত চেষ্টা করা, এগুলির ক্ষেত্রে প্রবাসে যারা আছেন, আপনাদের এই সাংগঠনিক কাঠামো থেকে আপনারা অনেক ভূমিকা পালন করতে পারেন। ধন্যবাদ অধ্যাপক আনু মোহাম্মদ। আমি গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক ইউরোপ পক্ষ থেকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি অনেক ব্যস্ত মানুষ, আমি অনেক ধন্যবাদ জানাই ডক্টর মোয়াজ্জেমকে আপনাদের ব্যস্ততার মধ্যেও আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই তসলিমা আক্তারকে, তার অনেক ব্যস্ততার মধ্যে উনি আমাদের এখানে কিছুক্ষণ ছিলেন, ওনাকে শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে আর একটা মিটিংয়ে অংশ নেওয়ার জন্য। উনি খুবই ব্যস্ত শ্রমিক নেত্রী এই সময়কালে। তো আমরা আমাদের যেভাবে অধ্যাপক আনু মোহাম্মদ বললেন, আমাদের লক্ষ্যটা তেমনই যে আমরা ইউরোপের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটে থাকা যে অ্যাক্টিভিস্টরা আছে, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ নির্মাণের সংগ্রামে আমরা সক্রিয়ভাবে অংশ নিতে চাই। আমাদের এই সংগ্রাম জারি থাকবে। বাংলাদেশের আজকে যেমন শ্রমিকদের চাওয়া পাওয়া নিয়ে এই আলোচনার মধ্য দিয়ে আমরা কতগুলি ইস্যু সামনে আনতে চাইলাম, যে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের যে সমস্ত কম্পোনেন্টগুলি, তার মধ্যে আমাদের এই শ্রমিকদের, শ্রমজীবী মানুষের অধিকারগুলিকে কিভাবে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি একটা গণতান্ত্রিক সমাজে। তেমনি আমরা সামনের দিনগুলিতে আমরা আরো অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমি শুরুতেই বলেছিলাম যে আমরা সংবিধান নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে, নারী অধিকার নিয়ে, এই সমস্ত, এবং আমাদের সংখ্যালঘু জাতিসত্তাগুলি অধিকার নিয়ে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা একে একে আলোচনায় আসবো। আপনাদের সহযোগিতা পাবো। আপনারা যারা বাংলাদেশে সক্রিয়ভাবে এই গণতান্ত্রিক সংগ্রামে যুক্ত আছেন, আপনাদের কাছ থেকে পরামর্শ পাবো, আমরা আপনাদের সাথে যুক্ত থাকবো। আর আমাদের এই অনুষ্ঠানে আজকে যারা দর্শক হিসেবে অংশ নিয়েছেন, তাদের সবাইকেও আমি আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ ইউরোপ নেটওয়ার্কের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই সময় নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ভবিষ্যতে আমরা আপনাদের সাথে থাকবো এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে, আমাদের এখানে যারা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যারা দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন, তাদের সবাইকে আবারও গণতান্ত্রিক বাংলাদেশ
নেটওয়ার্ক ইউরোপের চ্যাপ্টারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা এখানে সমাপ্তি হচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।